মিউজিক ডিরেক্টর চুজ করো কিসের বেসিসে? তোমার আর অনুপমের জুটিটাও একসাথে যখন ফ্যান্টাস্টিক। এটা যে বোধা কি গান লিখেছে রাহুল, ঝগড়া হওয়ার, অশান্তি হওয়ার একটা খুব মানে ব্রেকআপ হওয়ার ওয়ান অফ দ্য বিগ রিজনস হলো রাজকাহিনীতে আমি স্বস্তিকাকে কাস্ট ডেডিকেশনের জায়গায় দেব ইজ আউটস্ট্যান্ডিং। 5 বছর একটা লোক একটা ছবি করার জন্য ওয়েট করে, because I wanted to play it straight. ব্যাঙ্গালোরের থেকে ইতি মৃণালিনী হচ্ছে কিন্তু সিনেমাটা হচ্ছে না। কেন হচ্ছে না? আর এই সময় কোথায় কোথায় গেছো, কাদের কাদের কাছে গেছো? তোমার নিজের কোন সিনেমাটা নিয়ে মনে হয় যে এটা আরেকটু লোক দেখলে পারতো? কিন্তু এক্স ইকুয়াল টু প্রেম নাকি 110% এক্স ইকুয়াল টু। এমন কোনো সিনেমা করবো না যেটা আমি দিনের শেষে এটা কেন করলাম মনে করে ঘুমোতে যেন। জেনু আমাকে আজও টানে, আমি স্বপ্নে মাঝে মাঝে জেনু রাস্তাগুলো দেখি। তোমার যৌবনের তপবনকে নকশাল তৈরির কারখানা বলা হয়, তখন তোমার কি মনে হয়? তার সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয়েছিল সেটা পুজোর আগে তার ছবির প্রচার ছিল, ভদ্রলোকের সেটা প্রথম ছবি ছিল। এবং সত্যি বলতে সেই ছবিটি মানে যার বিপক্ষে ছিল সেই ছবিটি ছিল, মানে উল্টো দিকে যে ছবিটির সাথে একসাথে বেরোচ্ছিল তার নায়ক ছিল বাংলার দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তারকা। শুধু তাই নয়, তার নির্দেশকও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রযোজকও খুবই বিশাল। তো আমি খুবই ভালোবাসা থেকে এবং দুশ্চিন্তা থেকে ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম, আপনার প্রথম ছবি বেরোচ্ছে, উল্টো দিকে এত বড় ছবি, আপনার চিন্তা হচ্ছে না? খানিকক্ষণ 2 মিনিট বা 1 মিনিট আমার দিকে তাকিয়ে থাকলেন তিনি, তারপর বললেন, হ্যাঁ চিন্তা হচ্ছে ওদের জন্য। এটা সত্যি, এটা সেই সময় তিনি বলেছিলেন এবং অত্যাশ্চর্যভাবে সেই ছবিটি অত্যন্ত বিখ্যাত হয়েছিল, যেটি উল্টো দিকে ছিল। কিন্তু আলটিমেটলি সেই পুজোয় নতুন নিয়ম লিখেছিল বাংলা ছবিতে, অটোগ্রাফ। সেই যে তিনি স্বাক্ষর করলেন বাংলা ছবিতে, তারপর থেকে তার প্রপার্টি বেড়েই চলেছে তার অটোগ্রাফের তলায়। A to Z সব রকমের ছবি করেছেন। আপনি তাকে ভালোবাসুন, ভালোবাসতে না চান, অস্বীকার কি করতে পারবেন? এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নির্দেশক, একজন ক্রীড়া পাগল, একজন ক্রিকেট পাগল, একজন অনেক রকমের মানুষ, যাকে শুধু নির্দেশক বললে, যার লেখা গান শুনলে মনে হয় শুধু গান লিখলেই বোধহয় চলতো। হ্যাঁ, আমার বন্ধু, এবং অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি সে আমার বন্ধু, সৃজিত মুখার্জি। কতবারের জাতীয় পুরস্কার প্রাপ্ত? 5 5বারের জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখার্জি। থ্যাঙ্কস আ লট আসার জন্য। ইন্ট্রোডাকশনটা ভয়ঙ্কর একটা ইন্ট্রোডাকশন। তবে ওই আর কি, আমরা তো ক্রিকেট যারা খেলি তুই তো জানিস যে বিপক্ষ বা প্রতিপক্ষ যেই হোক না কেন, ওই স্লেজিংটা তো করতেই হয়। তো এটা আমাদের ছোট্ট একটা, আমার একটা স্লেজিং ছিল আর কি। অফকোর্স সেরকম নয় ব্যাপারটা, সত্যি ইট ওয়াজ ডেভিড ভার্সেস গোলায়াথ কাইন্ড অফ এ সিনারিও। কিন্তু ওই আর কি, মানুষের ভালোবাসায় নিজের জায়গা করে নিতে পেরেছিল অটোগ্রাফ। হ্যাঁ, কিন্তু এই অটোগ্রাফের আগে তোমার জার্নিটা তো, মানে আমি যদি বলি, তুমি একজন জেম অফ আ স্টুডেন্ট, সবসময় ভালো রেজাল্ট করেছো, তোমার কলেজ ক্রিডেন্সিয়ালস, ইউনিভার্সিটি গুলো সাংঘাতিক, প্রেসিডেন্সি, জেএনইউ, তারপর চাকরি। জেএনইউ আমার মনে আছে এন্ট্রান্সে অল ইন্ডিয়া সেকেন্ড হয়েছিলাম ইকোনমিক্সে। সো সেটাও আমার মানে সেই সময় এইসব দেখে আমার মনে হয়েছিল যে তাহলে বোধহয় এটাই আমি ভালো পারি, এটাই মন দিয়ে করা উচিত বলে জেএনইউতে ভর্তি হওয়া। ইনফ্যাক্ট আইএসআই দিল্লি স্কুল দুটোতেই পেয়েছিলাম, কিন্তু জেএনইউ ক্যাম্পাসটা এত সুন্দর ছিল, ওইটা দেখার পর আর কোথাও যাওয়ার কথা ভাবিনি। কিন্তু আমাদের বাবা মারা ছোটবেলায় বলতো ফোকাস রাখ, তুমি ক্রিকেট নিয়ে তুমি, মানে আমার মনে হয় তুমি পরীক্ষার আগের দিন ম্যাচ থাকলে তুমি ছেড়েছো বলে আমার মনে হয় না। তুমি ক্রিকেট দেখতে, ক্রিকেট খেলতে, উইকেট কিপার ছিলে, তুমি এরকম ভাবে রেজাল্ট করতে, তুমি মিউজিক সিন সম্বন্ধে জানো, পৃথিবীর সাহিত্য সম্বন্ধে জানো, এটা কি করে সম্ভব ছিল? এটা বড় বাবা মা এবং যে আবহে আমার বড় হয়ে ওঠা, মিউজিকটা বিশেষ করে যদি আমি বলি, আমার আমার পিসি আরতি মুখোপাধ্যায়, আমার নিজের পিসি নন কিন্তু আমার বাবার সবচেয়ে কাছের কাজিন। সো নিজের দিদির মতনই পিসিমণি বাবাকে
মানে দিদির দিদির মতো বাবা পিসুমণিকে ভালোবাসতেন, এবং পিসুমণিও ওয়াজ ইকুয়ালি ক্লোজ টু আওয়ার ফ্যামিলি। সো আমার ছোটবেলাটা পিসুমণির সব গান, মানে পিসুমণি কোলে বসে হারমোনিয়াম বাজাচ্ছে বাবা, কোলে বসে পিসুমণি গাইছে আর আমি শুনছি, এইভাবে শুনে শুনে বড় হওয়া সব। পরবর্তীকালে গিয়ে বুঝলাম যে এটা আরতি মুখোপাধ্যায়, এবং এগুলো ভয়ঙ্কর বাঙালির খুব প্রিয় কিছু গান, প্রিয় কিছু সঙ্গীত। বাবা সুধীন দাশগুপ্তর ছাত্র ছিলেন, মা কল্যাণী রায়ের ছাত্রী ছিলেন, সেতার বাজাতেন। সো মিউজিকের আবহ। আমার বাবার খুব কাছের একজন স্টুডেন্ট ছিলেন, যার বাবা আবার হেমন্ত মুখোপাধ্যায়ের অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর ছিলেন। তো এই আবহের মধ্যে বড় হয়ে ওঠা। তারপর বাবার রেকর্ডের কালেকশন, যেটা পরবর্তীকালে এখন আমার উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে এসে আমি সেটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে বড় করছি। সো একটা খুব মিউজিক্যাল আবহে বড় হয়ে ওঠা, এবং সেইখান থেকে সঙ্গীতের ব্যাপারটা অলমোস্ট ওটাও উত্তরাধিকার হিসেবেই পাওয়া। আর সাহিত্য তাই, সাহিত্য বাবা মা দুজনেই ছোটবেলা থেকে খুব এনকারেজ করতেন। বাড়িতে আমাদের খুব ছোট্ট বাড়ি, মানে আমাদের খুবই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তই বলা যেতে পারে সংসার নিয়ে বড় হয়ে ওঠা। ভবানীপুরে ইন্দিরা সিনেমা হলের পেছনে একটা এঁদো গলি, তার একটা খুব ছোট্ট একটা বাড়ি, তাতে দুটো ঘর, প্রায় 10 ফুট বাই 10 ফুট, সুমনদার বিখ্যাত গান। সে 10 ফুট বাই 10 ফুটে বড় হয়ে ওঠা, এবং সেখানে বসার জায়গা নেই, বই বেশি, মানে বই আর রেকর্ড, সেখানে মানে সেইটা ডমিনেট করতো, মানে জায়গাটা এত ছোট ছিল। এবং খুব খুব মডেস্ট, যেটাকে বলে মডেস্ট ব্যাকগ্রাউন্ডে বড় হওয়া, এবং দুইজনই প্রফেসর। মডেস্ট এক দু রকমের হয়, একটা অর্থনৈতিক আর একটা রুচি। দুটোই বলা যায়। রুচির দিক দিয়ে কি বলছো তুমি? আরতি মুখার্জির কোল, হ্যাঁ, বাট কিন্তু সেখানে মানে আমি বলছি যে হিউম্যানিটি বা ওই জিনিসটা ছিল, যে কোনোদিন সেটা নিয়ে যে বিশাল ব্যাপার একটা, কোনোদিনই ওনারাও মনে হতে দেননি, আমিও বুঝিনি, মানে তাই জন্যই অ্যাকচুয়ালি বুঝিনি। আর অর্থনৈতিকভাবে মডেস্ট তো বটেই। আর এই ছাড়া যেটা ছিল ওই সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এইটা একটা ফিলোসফি। আর বাবা প্রফেসর ছিলেন আর্কিটেকচারের, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাদবপুরে। মা প্রফেসর ছিলেন অ্যানাটমি ক্যালকাটা মেডিকেল কলেজ। আচ্ছা, কাকু একটা একটা আশ্চর্য বাড়ি বানিয়েছিলেন না উইদাউট, এটা সেটাও একটু বলো। পিএলভি, পার্মানেন্ট লো কস্ট ভার্নিকুলার আর্কিটেকচার, যেটা এই ধারার আর্কিটেকচারের প্রবর্তক আমার বাবা, এবং তিনি শান্তিনিকেতনে এরকম প্রচুর বাড়ি বানিয়েছেন যেখানে ন্যাচারাল কুলিং সিস্টেম, এসি লাগে না। হ্যাঁ, তো এবং ব্রিক স্ট্রাকচার, মানে সনাতনী স্টাইলে যেই আর্কিটেকচার হতো আগেকার দিনে, এবং সেইটার প্রিন্সিপাল গুলোকে নিয়ে সেটাকে মডার্নাইজ করে এখনকার বাড়ি। এবং অনেকের বাড়ি, আমাদের আর্টিস্ট আছেন হিরণ মিত্র, হিরণ কাকুর বাড়ি বাবার ডিজাইন করা, এরকম অনেকের বাড়ি ডিজাইন করেছে বাবা। তো আর্কিটেকচারে তো বাবা, আর এইদিকে মা ডাক্তার, অ্যানাটমি খুব মানে ভালো ছিলেন সার্জারিতে, কিন্তু আলটিমেটলি অ্যানাটমি প্রফেসর হিসেবে কাজ করেন। এবং তাদের দুজনেরই বক্তব্য ছিল যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং। ছোটবেলা থেকে সেকেন্ড হ্যান্ড জামা কাপড় পরে বড় হয়েছি, জামা কাপড়ের শপিং জিনিসটা ছিলই না আমার ছোটবেলায়। মানে আমি জামা কাপড় যে আলাদা করে গিয়ে কিনতে হয়, মানে হয়তো একটা বছরে এক জোড়া বা দুজোড়া কিনলো, সেটাই 2-3 বছর চললো। আর নয়তো ভাই বোনের কাজিনদের ছোট হয়ে যাওয়া জামা, ওইগুলো দিয়ে চলতো। অনেক পরে গিয়ে পুজোয় নতুন জামা হওয়ার প্রথাটা জানতে পারলাম একটু বড় হয়ে যাওয়ার পর। কিন্তু মানে হাতে টাকা এসছে মানে আয়দের বই কেনা হবে, নয় রেকর্ড কেনা হবে। সো এই আবহে আমার বড় হয়ে গেল। সো ন্যাচারালি, এবং ক্রিকেটটা অবভিয়াসলি, বাবা প্রচন্ড ভালো স্পোর্টস পার্সন ছিল। উনি অ্যাকচুয়ালি সানাওয়ার বলে একটা পাবলিক স্কুল ছিল, সানাওয়ার শিমলায়, খুবই বর্ধিষ্ণু একটা স্কুল, খুবই বর্ধিষ্ণু স্কুল। এবং সেখানে আমার দাদু তিনি ইউএনএ কাজ করতেন। তো এবং অর্গানিক কেমিস্ট্রির নাম করা প্রফেসর ছিলেন, কুরুক্ষেত্র ইউনিভার্সিটির ডিন ছিলেন। তো এবার সেইখান থেকে পাবলিক স্কুলে বাবাকে পাঠান, এবং বাবা ওখানে অগেন মানে প্রেসিডেন্টস গোল্ড মেডেল উইনিং স্টুডেন্ট ছিলেন তো বটেই, তার সাথে হকি ক্যাপ্টেন, বক্সিং ক্যাপ্টেন, ক্রিকেট ক্যাপ্টেন, 3টে খেলায় ক্যাপ্টেন ছিলেন। এবং মানে ভেরি ভেরি, আমার ক্রিকেটের হাতে করি বাবার কাছে। মানে বাবা একদিন ছোট্টবেলায় বলে, আয় তোকে একটা জিনিস শেখাই বলে একটা
ব্যাট আর একটা বল নিয়ে আমাকে গলিতে নিয়ে গিয়ে ফরওয়ার্ড ডিফেন্সিভ স্ট্রোক, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফেন্সিভ স্ট্রোক, ফরওয়ার্ড কাভার ড্রাইভ, স্কোয়ার কাট, এই সব এগুলো এই স্ট্রোক করে ক্রিকেটে হাতে করে আমার বাবার কাছে। সো এই যে বিবিধ ব্যাপারে ইন্টারেস্ট কিন্তু ওই আবহ থেকেই এসেছিল আমার মনে আছে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও পড়াশোনাটাকে কিভাবে এই যে জেএনইউতেও এন্ট্রান্সে মানে তোমার কোনোটাই খেতো না? না, খেতো অ্যাকচুয়ালি না। সেটা কিভাবে খেতো না সেটা, কারণ সেটা তোমার এখনো আছে। সেটা আছে। আমার না সেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমার কনসেন্ট্রেট করার ক্ষমতাটা বোধহয় একটু বেশি নর্মালের থেকে। কারণ আমি যদি 15 মিনিটও একটা কিছু নিয়ে কাটাই, সেটা আমি ইমপ্রিন্ট করে নিতে পারি ভেতরে এবং সেটা খুব গভীরে চলে যেতে পারি। যার ফলে পরীক্ষার আগে আমার ঘন্টা পর ঘন্টা পড়তে হতো না। আমি ১ ঘন্টা বা ২ ঘন্টা সলিড পড়লাম, পড়ে খেলতে চলে গেলাম। আবার খেলার পর এসে একটু সিনেমা দেখলাম, একটু গান শুনলাম। তারপর আবার একটু পড়লাম হয়তো। তো এই যে টাইম ম্যানেজমেন্টটা, এইটা আমার তখন থেকেই। এবং জেএনইউতে গিয়ে তো সেই টাইম ম্যানেজমেন্টটা একটা দারুণ ব্যাপারে পরিণত হলো। কারণ জেএনইউ এক্স্যাক্টলি এটাই চায় যে আমি তোমায় ২৪টা ঘন্টা দেবো, বা তুমি ২৪ ঘন্টার মধ্যে কতটা খেলবে, পড়াশোনা করবে, কতটা খেলবে, কতটা প্রেম করবে, কতটা রাজনীতি। রাজনীতি করবে, এই পুরো ভেন ডায়াগ্রামটা তুমি নিজের মতো করে আঁকবে। তোমায় কেউ তাড়া দেবে না, কেউ বকবে না, কিছু করবে না। আমার আজও মনে হয়। আর জেএনইউ আমাকে যেভাবে পাল্টে দিয়েছে মানুষ হিসেবে, আমি মনে করি ওই 5 বছর আমার জীবনের সবচেয়ে ক্রুশাল 5টা বছর। ওই 5 বছরে আই ট্রান্সফর্মড ইন্টু হোয়াট আই অ্যাম। তার বীজ হয়তো আগেই রোপণ তুমি করা সেটা হয়েছিল। বিভিন্নভাবে ট্রিবিউটও দিয়েছো, কাকাবাবুতে হোক বা ফিরে ফিরে গেছো। ফিরে হ্যাঁ, গেছি এবং ফিরে আবারও যেতে চাই, বারবার যেতে চাই। বলো। আমি ইস্ট গেটের ওই রাস্তা দিয়ে বৃদ্ধ অবস্থায় হাঁটতে চাই। আমি গঙ্গা ধাবায় আমি পরবর্তীকালে স্কুল অফ আর্টস অ্যান্ড এস্থেটিক্সে হয়তো পড়াতে চাই। আমি আমি জেএনইউ আমাকে আজও টানে। আমি স্বপ্নে মাঝে মাঝে জেএনইউ রাস্তাগুলো দেখি, পিএসআর দেখি, ওই যে আন্ডারগ্রাউন্ড কেভস, তার মধ্যে একটা পুরনো মৃত নদী চলে গেছে। সেই শুকনো নদীর যে যে বেড, সেই রিভার বেডে আমরা বনফায়ার জ্বালিয়ে শীতকালে আনন্দ করতাম, গান বাজনা করতাম, প্রেম করতাম। সো এই স্মৃতিগুলো না আমাকে আজও হন্ট করে। এবং কোথাও না কোথাও আমার ইচ্ছে করে সেখানে ফেরত যেতে। হয়তো যে যাইও আমি মাঝে মধ্যে, এই কয়েকদিন আগে জেএনইউ রিউনিয়ন হলো, কি যে আনন্দ করেছি আমরা ২-৩ দিন। এবং আমার মনে হয় কোথাও একটা গিয়ে ঈদের আমি সব কাজ টাজ সেরে আইদার জঙ্গলে সেটেল ডাউন করবো, কোনো একটা জঙ্গলে, বা জেএনইউতে সেটেল ডাউন করবো। আমার একটু প্রকৃতির কাছে ফেরত যাওয়ার একটা ইচ্ছা আছে। তুমি জঙ্গলে সেটেল করবে, না হলে জেএনইউতে পড়াবে। কিন্তু এই যখন খবরে শোনো তোমার তোমার যৌবনের তপবনকে নকশাল তৈরির কারখানা বলা হয়, তখন তোমার কি মনে হয়? তখন আমার মনে হয় যে লোকজন মানে কত কম জানে জেএনইউ নিয়ে, তারা কত কম জানে জেএনইউ কত পার্সেন্টেজ লাগে ভর্তি হতে? না, সেটাও আমি বলছি না, আমি সেটাও ছেড়ে দিলাম। আমি বলছি যে জেএনইউর স্পিরিট, হুম। এই জেএনইউ স্পিরিটটা এরকম। আমি বলছি যে জেএনইউ এমন জায়গা যেখানে একই মেসে এসএফআই, এবিভিপি, আইসা, এনএসইউআই, এই 4টে দলের ছাত্ররা চিৎকার করে রাজনৈতিক তর্কাতর্কি করছে, আবার একসাথে বসে খাচ্ছেও, তারা আবার ক্রিকেটও খেলছে, আবার গিয়ে তারা রাজনৈতিক ময়দানে মোকাবেলাও করছে। এখানে কিন্তু না তুই দক্ষিণপন্থী তাই তুই চুপ করে বস, না তুই মুখ ওইটা কেউ করে না। জেএনইউ হলো আমার মানে ভারতবর্ষের একটা খুব আদর্শ মাইক্রোকজম। কারণ সেখানে তোমার যাই মতাদর্শ হয় তোমাকে বলতে দেওয়া হয়, এবং লজিক্যালি বলার, এবং লজিক্যালি যদি নাও হয়, যদি মারপিট, বলার রাইট আছে, তোমার রাইট আছে, বলার রাইট আছে। এবং এভরিথিং ইজ, আমি বলবো there is an equality in expression. কেউ বলছে না যে তুমি এই মতামত তাই তুমি চুপ করে বা বসে যাওয়া যাবে। প্রত্যেকটা মতামতের রিপ্রেজেন্টেটিভ আছে, প্রত্যেকটা চিন্তাধারার রিপ্রেজেন্টেটিভ আছে। কেউ কখনো এরা পাওয়ারে আসে, কেউ অন্যরা পাওয়ারে আসে। বাট দ্য থিং, আর ইলেকশনটা স্টুডেন্টরা ইয়ে করে, স্টুডেন্টরা কন্ডাক্ট করে। তো সেটা একটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, স্পিরিট, জেএনইউ স্পিরিট যেটা না, সেই স্পিরিটটা বুঝতে হবে। সেই স্পিরিটটা না বুঝলে কিন্তু দূর থেকে মনে হবে এটা নকশাল তৈরি কারখানা বা অ্যান্টি ন্যাশনাল দিস দ্যাট। না, যদি মানে এটা এটা অ্যাকচুয়ালি আমি যদি
ধর্মের অ্যানালজি টেনে বলি, কেন আমি ওয়াই এম আই আ প্রাউড হিন্দু, বিকজ আমার কাছে হিন্দুইজমের যে প্লুরালিটি, সে একই প্লুরালিটি আমি গ্রহণ করবার যে ক্ষমতা, ক্ষমতা এবং ভিন্ন মত এত মানে নাস্তিকতা মানে ঈশ্বরে বিশ্বাস না করাটাও হিন্দু ধর্মের একটা অংশ। সো এই এই যে প্লুরালিটি, এই একই প্লুরালিটি কিন্তু আমি জেনে পেয়েছি। সো উইচ ইজ ওয়াই লাইক আই এম প্রাউড হিন্দু, আই এম ভেরি ভেরি প্রাউড অ্যালুমনাস অফ জৈন। তারপর তো তুমি ভাবলে যে আমি এটা ভালো করি, তাহলে এটাই করি। আর সেখানে তুমি যে মাইনেটা পাচ্ছ, যে কেউ যে কেউ ঈর্ষা করবে, তুমি তোমার এডুকেশনের জন্যই পাচ্ছ, যে কোনো কারণেই পাচ্ছ, সেই চাকরিটা ছাড়লে কেন? কেন কেন মনে হলো যে তুমি এত একটা, যদি কিছু না হতো? রাইট, এবার ব্যাপারটা হচ্ছে যে ওই যে ভালো লাগার জায়গাটা বা যদি ভালো পাচ্ছি, সেই ভালো পাচ্ছি থেকে আস্তে আস্তে যেটা মাঝখানে নাটকের ফেসটাও বলো কিন্তু। হ্যাঁ, নাটকের ফেসটা বলবো একদম, সেই ভালো পাচ্ছি থেকে আস্তে আস্তে যেটা আসতে শুরু করলো একটা মোনাটোনি। কারণ একই কাজ একই জিনিস, যখন চাকরির মধ্যে ঢুকে যাচ্ছি ব্যাপারটা আরো স্ট্রেট জ্যাকেটেড হয়ে যাচ্ছে, একটা ইনস্টিটিউশন হয়ে রয়েছে যে এই ডেলিভারেবল, এই তোমার ম্যানেজার, একে তুমি রিপোর্ট করবে। সো এটা চেনা গতে পুরোটা, আচ্ছা জুতো পরতে হবে, প্যান্ট শার্ট পরতে হবে, একটা সময় অফিস যেতে হবে, একটা সময়ের পর বেরিয়ে আসতে হবে, এই পুরো যে চেনাগতের ব্যাপারটা আমাকে প্রচন্ডভাবে ফ্রাস্ট্রেট এবং বোর করতে শুরু করলো। এবং সেই তার সঙ্গে সঙ্গে গল্প বলার পোকাটা তো বরাবরই ছিল, তো ওটা প্যারালালি চলছে। এবার দিল্লিতে আমি নাটক করতাম, যেহেতু তো মানে we used to do a lot of theater, কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাপারটা এক্সপ্লোড করলো কিভাবে না, তখন আমার দুজনের সাথে আলাপ হয়েছিল, রঞ্জন ঘোষাল এবং অভিষেক মজুমদার। রঞ্জন ঘোষালের একটি গ্রুপ ছিল ফোরাম থ্রি, রঞ্জন ঘোষাল মইনের ঘোড়াগুলি সবাই মানে অভিষেক মজুমদার এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় থিয়েটারের নতুন নক্ষত্রদের মধ্যে অন্যতম, এবং তার লেখা বই, তার লেখা নাটক দেশে বিদেশে অভিনীত হয়। হি ইজ এ হিউজ নেম, হি ইজ ওয়ান অফ দ্য মানে youngest and the most promising legends of theater right now. তার ছায়াবন বলে সরি মায়াবন বলে একটা থিয়েটার গ্রুপ ছিল, সেটা আমি জয়েন করি। তো প্যারালালি দুটো থিয়েটার ট্রুপে আমি কাজ করছি, এবং থিয়েটার ট্রুপে কাজ করছি মানে কি, শুধু তো অভিনয় না, সেখানে থিয়েটারের ডিসিপ্লিনটাই অন, ব্যাকস্টেজ করা, তোমার ওয়ার্কশপ অ্যাটেন্ড করা, ওয়ার্কশপ কন্ডাক্ট করা, তার সাথে সাথে লেখার কাজ, হ্যাঁ প্রুফ রিডিং। আমি যেহেতু স্ক্রিন রাইটিং বা স্ক্রিপ্ট রাইটিং এ ইন্টারেস্ট ছিল, সেখানে নাটক লেখা, সেখানে আমি অন্যের লেখা নাটক সেটা দেখে দিচ্ছি, বলছি এখানে আমার এটা মনে হয়, এটা মনে হয়। সো এই করতে 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 অনেকের গুলশান দেবাইয়ার সঙ্গে আলাপ, যখন তোমরা ইয়ে করেছিলে বাদল সরকারে বাকি ইতিহাস করেছিল, সো ভয়ঙ্কর পপুলার হয়েছিল নাটকটা। রঙ্গশঙ্কর আমার মনে আছে, হাউসফুলের পর হাউসফুল শো ও করতো, শরদিন্দু, আমি করতাম সীতারাম। মহেশ দত্তানির সাথে আলাপ হওয়া, তার সঙ্গে ওয়ার্কশপ করা, অরুন্ধতী নাগ, রঙ্গশঙ্করা, এই যে পুরো ব্যাঙ্গালোরের যে ইংরেজি প্রফেশনাল থিয়েটারের যে আবর্তটা, তার মধ্যে আমি ঢুকে গেলাম। আর এর ওদিকে মান্নাদের সাথে বসছো মাঝে মধ্যে, মান্নাদের সঙ্গে হারমোনিকা বাজাচ্ছি, মিউজিকটা, মান্নাদেও তখন ব্যাঙ্গালোরে থাকেন মেয়ের কাছে, মিউজিকটা পারসিউ করছি। অনুপম রায় বলে টিং টিং একটা লোকের সাথে, একটা ছেলের সাথে আলাপ হয়েছে, আমরা একসাথে গান বাজনা করছি। বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়, যে আমার কাছে প্রথম দেখা দেয় অ্যাজ আ মিউজিশিয়ান, যদি আকাশের গায়ে কান্না পাতি, তো সে একের পর এক গান করছে, বৃদ্ধ পিতা দেখছেন বলে একটা গান শুনেছিলাম, আমি উড়ে গেছিলাম যে লোকটা কি, ছেলেটা কি। আমাদের একটা অবভিয়াসলি কমন পয়েন্ট ছিল কবির সুমনের গান, কিন্তু এই ভালোবাসা বাদ দিয়েও বোধাকে দেখতাম। বোধা আগের দিনও বোধার সাথে কথা হচ্ছিলাম, বোধাকে বলছেন যে ভাই তুই যাই কর, তুই এডিট কর, সব ঠিক আছে, তুই গান লেখার গান গাওয়াটা ছাড়িস না। হ্যাঁ, সো বোধাদিত্যর সাথে আলাপ হচ্ছে, অনুপমের সাথে আলাপ হচ্ছে, সপ্তর্ষির সাথে আলাপ হচ্ছে, সপ্তর্ষি মুখার্জি যে কটা দিন গেয়েছে বেঁচে থাকার গান বা এ তুমি কেমন তুমি গেয়েছে, সেই সপ্তর্ষির সাথে আলাপ হচ্ছে। এবং মানে একসাথে আমরা একটা গানের দল করলাম, নাগরিক, কবি সুমনের গান দিয়ে তাকে ট্রিবিউট জানালাম, নানা রকম গান বাজনা হচ্ছে।
তো এই সব কিছুর মধ্যে কোথাও একটা গিয়ে মনে হলো যে এই আবার 10টার সময় অফিস যেতে হবে, আবার সেই জুতো পরতে হবে, প্যান্ট শার্ট টাই ফাই পরে। তার মধ্যে মিলানে গেলাম 1 বছর চাকরি করতে। মিলানের একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হলো, কারণ মিলানে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে ইউরোপটা ঘুরে ফেলতে হবে। ওইটা তো প্রত্যেক উইকেন্ডে ব্যাকপ্যাক করে আমি রায়ান এয়ারের সস্তায় টিকিট কেটে চলে যেতাম নানান জায়গায়। এবার সে গিয়ে তখন অত মানে ভেরি এক্সপেন্সিভ, আগে থেকে প্ল্যান করতে পারতাম না, সো লাস্ট মোমেন্টে ইট ওয়াজ ইভেন মোর এক্সপেন্সিভ। তো যতটা লো কস্ট এয়ারলাইন, যতটা আধবেলা খেয়ে একটু আইসক্রিম খেয়ে রাত্রে ভালো খাবো, দুপুরে আইসক্রিমটা খাবো, যাতে বিকেলে মিউজিয়ামটা যেতে পারি, উফিজিটা ঘুরতে পারি। হ্যাঁ, এবং উফিজি বল, লুভ বল, মানে প্যারিস, ফ্লোরেন্স, বার্সিলোনা, তারপর মানে ইউরোপটা পুরোটাই আমার ওই ওই 1 বছরের সময় ইয়ে করা, মানে কভার করা। এবং ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্সেস, মানে সে আমার মনে আছে মিউনিক অলিম্পিক স্টেডিয়ামে তখন তখন ফুটবল বিশ্বকাপ চলছে। আচ্ছা, মানে সেই যা উন্মাদনা, মানে একটা ইটালির একটা একটা মার্কেট স্কোয়ারে খেলা দেখা হচ্ছে, ইটালি গোল করছে, একসাথে ধরে নে 2006 2006 একসাথে ধর 150 জন চুমু খাচ্ছে, 150 প্রেমিক প্রেমিকা একসাথে চুমু খাচ্ছে, কারণ ইটালি গোল করেছে। এই দৃশ্যটাই কি হচ্ছে আর হ্যাঁ, মানে ভয়ঙ্কর সে এক্সপিরিয়েন্স। এবং তখন মিউনিকে গেছি, মিউনিকেও চলছে, মিউনিক স্টেডিয়ামে খেলা চলছে। আমি যেহেতু ফুটবলে অতটা ইন্টারেস্ট নই, আমি মানে ওই যেটাকে বলে ফ্যান পার্ক, ওখানেই খেলাটা দেখতাম। স্টেডিয়ামে ঢোকার জন্য বেশি মারপিটের মধ্যে যাই, কিন্তু ফ্যান পার্কটাই তো মানে স্টেডিয়ামের মতো, মানে এত উন্মাদনা। এবং সেই উন্মাদনা, সেই অভিজ্ঞতা, তারপরে লাস্ট সাপার ছবিটা দেখা, বা দাভিদের আমাদের মাইকেল অ্যাঞ্জেলো দাভিদের মূর্তি দেখা, মানে এই যে যেগুলো পড়েছি, যেই শিল্প ভাস্কর্য নিয়ে পড়েছি, সিস্টিন চ্যাপেল থেকে প্রথমবার কিন্তু একটা মানুষ কি করে করলো, কি করে, মানে হাউ ইজ ইট পসিবল। হ্যাঁ, তো এই যে সিস্টিন চ্যাপেল দেখা, বা এই উফিজি যাওয়া, বা এই নানান মোনালিসা দেখা, বটিচেলি, রেনেসার, সেটা মানে গিয়ে এমন হলো যে রেনেসার নেশা হয়ে গেল। তখন রেনেসা নিয়ে পাগলের মতো পড়ছি, রেনেসা নিয়ে। হ্যাঁ, কারাভাজিও, হ্যাঁ, এদিকে আমাদের ফেডরিকো লিপি থেকে শুরু করে রাফেলো, মানে শেষ করা যাচ্ছে না, মানে এত ছবি, এত কিছু। সো অবভিয়াসলি মাইকেল অ্যাঞ্জেলো দা ভিঞ্চি ওনারা তো আছেনই। তো এই 1 বছর ওয়াজ অ্যানাদার ভেরি ভেরি ক্রুশিয়াল ট্রিপি লাইফ। তারপর ফেরত এসে হঠাৎ মনে হয় না এইবার আর ভালো লাগছে না। ম্যানেজার বললো যে তোমাকে শিকাগোয় পাঠানো হলো, যে না, আমি শিকাগো যাবো না। একজন বাঙালি তো গেছে, নাম করেছে। হ্যাঁ, আমি আমেরিকান ভাই বোনেরা মনে আসে আর যাবো না, হ্যাঁ, আমি এখানেই থাকবো, অন্য কোথাও যাবো না। তো বলে আমি চলে এলাম কলকাতায় নাটক করতে। তখনও সিনেমার ব্যাপারটা জানতাম না করবো। আচ্ছা, ব্যাঙ্গালোরে তো তোমার প্যারালালি কিছু প্রোডাকশন করেছো। ইয়েস, এবার ব্যাঙ্গালোরে প্রোডাকশনটা করে আমি বুঝলাম যে না, আমার তো সিম্পল লিভিং হাই থেকে, আমার যে বিশাল বড় গাড়ি বাড়ি এসে লাগবে না। আমি যদি ফেলুদা ফেরতের মতো 3টে প্রোডাকশন, বা মাইন্ড গেমের মতো 3টে প্রোডাকশন করতে পারি বছরে, আমার টাকা পয়সা উঠে আসবে। তো দ্য মডেল ইজ, এটা আসলে কর্পোরেট স্পন্সরশিপ। কর্পোরেট স্পন্সরশিপ দিয়ে থিয়েটার, যেটা কলকাতায় সেই সময় কেউ ভাবেনি। এবং গ্রুপ থিয়েটারের যে স্ট্রাগল, সেটা আমি দেখেছি। এবং আমার মনে হচ্ছে যে এটা কেন হবে, মানে স্ট্রাগলটা কেন হবে। ইফ ইউ আর পারফর্মিং, এন্ড ইফ ইউ আর পারফর্মিং এট দ্য হাইয়েস্ট লেভেল, সিনেমায় যদি এত টাকা পয়সা রাখতে পারে, নাটকে কেন থাকে। সো সেখান থেকে কর্পোরেট স্পন্সরশিপ। এবার কর্পোরেট স্পন্সরশিপ ইয়েস, বাট যেটা নিয়ে ম্যাক্সিমাম প্রবলেম থাকে যে কোনো স্পন্সরশিপে ইন্টারফিয়ারেন্স, যে তুমি কি নাটক করবে, কি নাটক করবে। এবার as long as that is not compromised, আমার কোনো, I thought that it was a very very good idea, এবং that really worked very well also, কারণ চেকমেট, মানে যে নাটকটা আমি কলকাতায় করেছিলাম, বিশ্বজিৎ চক্রবর্তী ছিল। ইয়েস, চেকমেটে কারা কারা ছিল বলছি, খুব ভালো কাজ ছিল। চেকমেটে ছিল দামিনী বেনি, চেকমেটে ছিল বিশ্বজিৎ চক্রবর্তী, চেকমেটে ছিল অনুব্রত বাসু, চেকমেটে ছিল ত্রিনা নীলিনা ব্যানার্জি, চেকমেটে ছিল আমাদের
বল আরে খুব খুব বকবে। সত্যবতী রোল করেছিল, স দিয়ে নাম। সে সে পরবর্তীকালে আমার চতুষ্কোণে অভিনয় করেছিল। আরে চতুষ্কোণে একটা ছোট স দিয়ে নামটা ভুলে যাচ্ছি, যাই হোক। এবং ইট ওয়াজ প্রফেসর আনন্দলাল ওটা মানে গ্লোয়িং রিভিউ আমার মনে আছে। এবং সেই দিয়ে আমার মানে নাটকের যাত্রা শুরু, এবং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক জার্নি। এবং কিন্তু ব্যাঙ্গালোরে বসে বাংলার অ্যাক্টরদের নিয়ে যাওয়া আসা, ইট মাস্ট হ্যাভ বিন কস্টলি। না, এবার কর্পোরেট না, সেটা তো আমি কলকাতায় এসে করেছিলাম। চেকমেট তো কলকাতা প্রোডাকশন। ব্যাঙ্গালোরে ফেলুদা ফেরত, হ্যাঁ, সেই যে যাওয়া আসা, তার পুরো ব্যাপারটা, সেখানে ইকোনমিক্স টুক ওভার। সে মোটামুটি একটা এক্সেল শিটে মোটামুটি কি খরচা, আমার বাজেটিং এর প্রথম এক্সপিরিয়েন্স যে বরুণ চন্দ্র আসছেন, পরমব্রত আসছেন, কি খরচা হতে পারে, মিউজিকের কি খরচা হতে পারে, সুমনদার গানটা ব্যবহার করছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই নাটকের জন্য তো কপিরাইট নিয়ে ভাবার কিছু ছিল না। না, সেখানেও ছিল কপিরাইট নিয়ে ভাবার, এবং সেটা নিয়ে আমি বাবুদার কাছে গেছিলাম। বিকজ আমি না সবসময় কপিরাইট বা এই আই লাইক ডুইং থিংস দ্য প্রপার ওয়ে, মানে ফাঁকি মেরে একটু এডিট করে দিতেও আমার ভালো লাগে। তো বাবুদাকে জিজ্ঞেস করছেন, বাবুদা ভাই কাইন্ডলি গিভ মি দ্য পারমিশন, কিন্তু বলেছিলেন যে তুমি এটা ব্যাঙ্গালোরে করো, কলকাতায় করো না, কারণ বৃদ্ধ ফেলুদা, তপসের বিয়ে হচ্ছে, এরকম একটা সিনারিও ছিল। তো এই 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 জিনিসটা এখন কলকাতার মানুষ কতটা নিতে পারবে, এটা আমি বলছি 2007-08 সালে, তো কতটা নিতে পারবে, কতটা নিতে পারবে, তো এইটা আমি জানি না। কাজে তুমি এটা ব্যাঙ্গালোরে সেফলি করো, অসুবিধা নেই। তো কি গিভ মি দ্য পারমিশন। তো সেটা ছিল ফেলুদা ফেরত ব্যাঙ্গালোরে। কিন্তু কলকাতায় এসে কোনো চেকমেট, ইনফ্যাক্ট চেকমেটে অরিজিনালি করার কথা ছিল অঞ্জনদা, ব্যোমকেশ, বৃদ্ধ ব্যোমকেশ। তো খুব এক্সাইটেড, ফ্লুরিজে অ্যাজ ইউজুয়াল দেখা করলাম, আমরা রিহার্সাল করলাম 2 মাস, রিহার্সাল করে সব সেট। শো এর 7 দিন আগে হঠাৎ অঞ্জনদা বললেন যে শোনো, আমি না করতে পারছি না। আমি করতে পারছি না মানে করতে পারছি না, ওটা আমার তো মানে হল বুক হয়ে গেছে, মানে ব্যাপারটা কি, মানে যে না আমি করতে পারছি না। তখন আমার বিপ্লব দাঁড়া অঞ্জনদার বন্ধু, অনেক দিনের বন্ধু, বলে যে তুমি খোঁজ নাও, আমার হচ্ছে বোধহয় অঞ্জনার শো তো একটা পড়ে গেছে। খোঁজ নাও যে অ্যাজ ইউজুয়াল ওটা লন্ডনে একটা বোধহয় শো পড়ে গেছিল তখন। তো অঞ্জনদার এই আমাকে বাস দেওয়া শুরু, সিজন 1 আর কি। এরপরে অনেকগুলো সিজন গেছে আর কি। তো অঞ্জনদা মানে বাট ই কুডন্ট ডু ইট। তো ফাইনালি অপরূপ আচার্য বলে একজন খুব ভালো অভিনেতা আছে, তাকে ব্যাঙ্গালোর থেকে আনানো হলো। এবং বয়সের একটা ব্যাপার ছিল, সো আমার বিপ্লব দাকেও বাদ দিতে হলো। বিপ্লব দা ওয়াজ প্লেইং অজিত, তো তার জায়গায় আমার নিজেকে অজিত করতে হলো। সো করে ফাইনালি নাটকটা হলো, এবং জেদের বসে হলো, মানে 7 দিনের রিহার্সালে যে না করবোই। আর স্পন্সর টাকা, আমি তো স্পন্সরকে বললাম যে এই ব্যাপার, কিছু স্পন্সর বেরিয়ে গেল, কিছু স্পন্সর রইলো। তো এটা করে ফাইনালি নাটকটা হলো। ইট ওয়াজ কোয়াইট আ সাকসেসফুল প্লে। আমরা 3টে না 5টা বোধহয় শো করেছিলাম, অল 5 shows were হাউসফুল, এভরিথিং ডান এন্ড ডাস্টেড। তারপর আমি আবার অঞ্জনদার কাছে ফেরত গেলাম, বললাম অঞ্জনদা ঠিক আছে, সবই ঠিক আছে, তো তোমার তো ম্যাডলি বাঙালি বলে একটা ছবি শুরু হচ্ছে, আমি তোমার একটু অ্যাসিস্ট করতে চাই। অঞ্জনদা বললো অত একটু গিল্টের জায়গা থেকেই হোক বা আচ্ছা ঠিক আছে তুমি করো। তো সেই আমার প্রথম সিনেমার এক্সপোজার বা ফিল্ম মেকিং এর এক্সপোজার, এবং দ্যাটস হাউ। তাতে তো তুমি একটা মানে ভালো পার্টও করেছো। পার্ট করেছি, গান লিখেছি, মহলা অ্যাসিস্ট করেছি। ইনফ্যাক্ট আমার প্রথম, আমার যে দুটো অ্যাসিস্ট করা, একটা রিনাদিকে ইতিমৃণালী, সেখানেও তো আমি পার্ট করেছি, গান লিখেছি, অ্যাসিস্ট করেছি, প্লাস প্রোডাকশন ডিজাইনটা করেছি। আর এখানে অঞ্জনা ম্যাডলি বাঙালিতে পার্ট করেছি, গান লিখেছি, অ্যাসিস্ট করেছি, প্লাস এই ওয়ার্কশপটা করেছি, যে ওয়ার্কশপে টিনি ছিল, অনুসুয়া সেনগুপ্ত, যে কানের যে বেস্ট অ্যাক্ট্রেস পেল। সো টিনি, অনুব্রত, রোশনি যে এখন কস্টিউম ডিজাইনার, পুরো টিমটার সাথে আই ডিড অ্যাক্টিং ওয়ার্কশপ। সো দ্যাটস হাউ দ্য ফার্স্ট 2 প্রজেক্টস মানে ইতিমৃণালিনী আর ম্যাডলি বাঙালি হ্যাপেন্ড। এটা নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তাও অপ্রাসঙ্গিকভাবেই জিজ্ঞাসা করছি।
অনুব্রতকে মিস করি না আমরা অ্যাজ অ্যান অ্যাক্টর? তুমি তো অ্যাজ আ মেকার আরো ভালো বলতে পারবে। অনুব্রতর মধ্যে যেটা ছিল সেটা হলো আনপ্রেডিক্টেবল, যেটা মানে যেটার জন্য আজকে অন আ বিগার স্কেল, অন আ ডিফারেন্ট স্কেল ইরফানকে আমরা এত ভালোবাসি। ইরফান একটা সেন্টেন্সকে কিভাবে কোথায় ভাঙবে এটা আমরা কোনোদিন আজ অব্দি গেস করতে পারিনি। উইচ ইজ ওয়াই ও যখনই একটা কথা বলতো মনে হতো যে রিয়েল রিয়েল। কারণ আমি এই যে এখন কথা বলছি তোর সাথে, আমি নেক্সট সেন্টেন্সটা এই সেন্টেন্সটায় যে টানলাম, এটা তো আমি প্ল্যান করে টানলাম না, এটা হয়ে গেল। এই টানাটা তুইও অ্যান্টিসিপেট করতে পারিসনি, আমিও প্ল্যান করিনি। উইচ ইজ ওয়াই ইট সাউন্ডেড সো রিয়েল। এই একই আনপ্রেডিক্টেবিলিটি অফ স্ক্যানশন অ্যান্ড এক্সপ্রেশন ছিল অনুব্রত। অনুব্রতর ওই সিনটা আমি তো ক্যামেরা মানে মনিটরের সামনে দুর্গাপুজো, ধর্মমানে দুর্গাপুজো, ধর্মমাঝে দুর্গাপুজোতে যখন অঞ্জনকে জিজ্ঞাসা করছে তুমি বল তোমার একটা কি একটা বলে সেন্টেন্সটা, মানে ডায়লগ ছিল ওর, সেটা বলে ও সম্পূর্ণ ধর্ম মানে দুর্গা কালী মা কি একটা বলে, দুর্গা কালী মা কালী কি একটা বলে, বাকালি ধর্ম মানে বাকালি, চুপ করে। এই যে এক্সপ্রেশনটা মানে ইট ইজ ওই টাইমিং, ওই আনপ্রেডিক্টেবিলিটি, শিয়ার জিনিয়াস। সো অনুব্রতকে আমি খুব ওর 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 দিদি আমার খুব খুব কাছের মানুষ, আমার মানে প্রিয় বান্ধবী, প্রাক্তন প্রেমিকা এবং খুব কাছের মানুষ দেবপ্রিয়া। সো ওর রিককে আমি ছোটবেলা থেকে বড় হতে দেখেছি, তো খুব মিস করি। আই থিঙ্ক হি ওয়াজ এক্সপ্লোসিভ অন স্ক্রিন। দেখা যাক, ইউ নেভার সে নেভার। অনুব্রত আমাদের কাছে তোমার ছবির একটা জিনিস সবার আগে শিওর থাকে, সেটা হচ্ছে মিউজিক। দেখো, বড় মানুষের কোলে অনেকেই বড় হয়, আরতি মুখোপাধ্যায় না হলে অন্য কারোর সাথে বড় হয়, বা অনেক গান শুনে অনেকেই বড় হয়, কিন্তু ছবির জন্য কোন গানটা পিক করব এবং তার সঙ্গে একই সঙ্গে এটাও ভাবা এই সময় পালসটা কি, সেটাও নিশ্চয়ই তুমি ভাবো। না রে, এইটাই না আমার আমার এটাই একটা সমস্যা। আমি না এইটাই ভাবি না, মানে পালস জিনিসটা না, আমি একদম পালসের সম্বন্ধে কোনো আমার ধ্যান ধারণা নেই। আমার সাকসেস রেটের জন্য মনে হয় আছে, কিন্তু আমি সত্যি কথা বলছি, মানে আজকে তোকে আমি স্বীকার করছি যে এটা ইনস্টিংটিভ অ্যান্ড মাই ওনলি অডিয়েন্স অর ওনলি মানে আমার একমাত্র শ্রোতা কিন্তু আমি। এবং আমি সত্যিই জানি না কার কোন সিনেমা ভালো লাগবে বা সঙ্গীত ভালো লাগবে বা কি ভালো লাগবে বা কোনটা ভালো লাগবে। এবং সে অনেক সময় দেখিয়েছি যে আমার একটা গান মনে হয়েছে ভয়ঙ্কর হিট করবে, সেই অ্যালবামে অন্য একটা গান বেশি হিট করে গেল, এরকম বহু হয়েছে। কিন্তু মিউজিক ব্যাপারটা তুই যদি বলিস, মিউজিকটা মানে আই ক্যান ফিল মিউজিক ইনসাইড মি। মানে আমি যখন লিখি বা আমি যখন ভিজুয়ালাইজ করি, there is always a background score playing. আমার ভিজুয়ালস, আমার চিন্তা ভাবনা, আমার চরিত্র, আমার স্ক্রিপ্ট, আমার কনসেপ্ট সবকিছুর মধ্যে কোথাও না কোথাও একটা একটা সাউন্ড ট্র্যাক থাকে। এবং সেটা কিভাবে হয়, কোন প্রসেসে হয়, আমি সত্যিই জানি না। মানে অনেক সময় তোকে বলছি, আমি আমি আগের দিন শ্রেয়া এসেছিল কলকাতায়, ওর সাথে আমি দেখা করতে গেছিলাম। ও তখন সাউন্ড চেক চলছিল, আমি না দেখছি শ্রেয়া ঘোষাল সাউন্ড চেক করছে, ভুলে গেছি যে আমি ওখানে দাঁড়িয়ে আছি, কেন গেছি, কি কথা ছিল। ও লগ যা গেলে গাইছে, আমি হঠাৎ আই সাডেনলি রিয়েলাইজ আই এম ক্রাইং। এবং মানে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মিউজিক অ্যান্ড দ্যাট ইজ হাউ হেল্পলেস আই অ্যাম when there is good music and when there is inspiring music around me. তো যাই হোক, তো তারপর শেয়ার সাথে এমনি কথাবার্তা হচ্ছিল। শেয়ার একটা গান রেকর্ডিং এর জন্য বলছিলাম যে এই টুইঙ্কেল টুইঙ্কেলের একটা গান আমার তাড়াতাড়ি রেকর্ড করতে হবে। তো শ্রেয়া, আমি বললাম যে মানে শ্রেয়া বলছি তোমার কি শুটিং শুরু হয়ে গেছে? বলছে না, শুটিং শুরু হয়নি, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছিস, আমার গানের যে যখন আমি মন্টাজ ভাবি, আমায় তোর গলাটা আমার কানে লাগে, ওটা যতক্ষণ না আমার ভেতরে ঢুকছে, ভেতর থেকে ইমেজেস বেরোবে না। So music is my greatest catalyst. Music is my greatest trigger. Music inspires.
সেটা শ্রেয়ার গান হতে পারে, সেটা অনুপমের গান হতে পারে, সেটা রূপমের গান হতে পারে। আমি আমি জীবনের নানান সময়, নানান মুহূর্তে, সেটা কাজের হোক, ব্যক্তিগত জায়গার হোক, গান আমাকে কিন্তু স্যানিটি বজায় রাখতে অনেক সময় হেল্প করেছে। গান আমাকে নেক্সট দিনটা ঘুম থেকে ওঠার মানে ইনসেন্টিভ দিয়েছে। হ্যাঁ, মানে সো দিস ইজ, মানে তো মিউজিক থেরাপি বলতে পারি সব, মানে মিউজিক ইজ থেরাপিউটিক ফর মি, ক্যাথার্টিক ফর মি। তাই জন্য হয়তো এত এইভাবে আসে। তুমি মিউজিক ডিরেক্টর চুজ করো কিসের বেসিসে? মানে দেখো, একটা জিনিস আমি তোমাকে ব্যক্তিগত স্তরে বলেছি যে রেহমান ইজ ফ্যান্টাস্টিক, মণিরত্নম ইজ গ্রেট, কিন্তু একসাথে দুজন যখন দে আর গ্রেটেস্ট, ঠিক তেমনই আমার মনে হয় তোমার আর অনুপমের জুটিটাও একসাথে যখন ফ্যান্টাস্টিক। আমাদের 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 একে অপরের দুঃখ বা সুখের যে স্বরলিপি, সেটা মুখস্থ। মানে আমি জানি অনুপমকে কোন কথা বললে, কোন স্মৃতিটা একটু নাড়া দিলে, বা এবং সেটা মাঝে মাঝে আমি রুথলেসলি দিই এবং সেটা অনুপম কিছু মনে করে না। কোন সুরটা বেরোবে, কোন গানটা বেরোবে, কোন রেফারেন্স দিই। একইভাবে অনুপমও জানে যে ও যখন নিজে থেকে কোনো গান বেঁধে আমার শোনায়, ধর কোনো সিনেমা নেই সামনে, এমনি দুজন আড্ডা মারছে, ও বলছে আচ্ছা এই 5টা গান একটু শোনো তো, কারণ ও জানে যে হাউ মাই হার্ট অ্যান্ড মাইন্ড ওয়ার্কস। সো এই 5টা গানের মধ্যে ও জানে হাই চান্সেস 3টে গান আমি শুনে পাই, এই 3টে ব্লক কর, এগুলো মধ্যে শিবুকে দিবি না, তো কেজি যদি আসে একদম এটা নিয়ে বাড়ার, মানে কথাই বাড়াবি না। তো আচ্ছা ঠিক আছে, কিন্তু আই এম অলসো ভেরি ফেয়ার ম্যান, জানিস তো, মানে আমার মনে আছে যে আমি তুমি যাকে ভালোবাসো গানটা ব্লক করে রেখেছিলাম, ঠিক আছে। এবার ব্লক করে রেখেছিলাম বহুদিন আগে। তো তখন আমি বানাচ্ছি জুলফিকার, জুলফিকারের পরিকল্পনা চলছে। অনুপম এসে আমার বললো যে এই শিবুদা এই গানটা চাইছে, খুব ভালো লেগেছে। আমি যে শিবু এই গানটা চাইছে, আচ্ছা কি ছবির জন্য চাইছে, প্রাক্তন। আচ্ছা, প্রাক্তন, প্রাক্তন না, ঠিক আছে দিয়ে দে, হ্যাঁ দিয়ে দেবো। তুমি বলছো যে হ্যাঁ দিয়ে দে, কারণ আমাকে যদি তুমি যাকে ভালোবাসো গানটা ইউজ করতে হয়, আমাকে নুসরাত দেব আর বুম্বাদা ত্রিভুজ প্রেমের আঙ্গিকে ইউজ করতে হবে। সেটার থেকে গানটা অনেক 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 বেশি অ্যাপ্ট হবে বুম্বাদা ঋতুর প্রাক্তন বলে ছবিতে, যদি আমি ওই কন্টেক্সট ব্যবহার করি, গানের কথাগুলো সেটাকে অনেক বেশি। সো সেখানে আমি হতেই পারতাম হিংসুটে, কিন্তু প্রবলেম হচ্ছে যে সঙ্গীত ঈশ্বরের সবচেয়ে কাছের আর্ট ফর্ম, তো আমি মনে করি ওইটা নিয়ে না মানে হিংসুটে হওয়া যায় না বলে আমার ধারণা। আমার ধারণা, মানে যখন আমি, মানে ধর কোনো অ্যাওয়ার্ড শোতে আমি দেখলাম যে আমার থেকে বেটার কোনো অ্যালবাম প্রাইজ পেলো, আমি জেনুইনলি খুশি হই। আমার তখন মনে হয় না এই স্বামী কেন পেলাম। আবার উল্টোটাও হয়, আমি প্রচন্ড রেগে যাই যখন দেখি আহ মানে ধর উমা আর হামি দুটোই নমিনেটেড হয়েছে, হামি অ্যাওয়ার্ড পেলো, উমা পেলো না। উমা আমার মনে হয় অনুপমের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যালবামস। তোমার মির্চি মিউজিকের সাথে কোমরে একদম বেঁধে ঝগড়া করে, এটা কি হয়, দিস ইজ নট ফেয়ার, এটা উচিত নয়। সো এই সঙ্গীতের ব্যাপারে আমি আমি সত্যি মানে সেই অর্থে আমার কোনো বায়াস বা প্রেজুডিস আমি সত্যি জাস্ট যাকে যখন মনে হয় সেভাবেই চুজ করো, যাকে যখন মনে হয় সেভাবে চুজ করি না। এখানে আমার একটা ব্যাপার আছে, এখানে ধরো ইন্দ্রদীপ দাশগুপ্ত, এটাই আমি বলছি। সো আমার আমার এখানে একটা ব্যাপার আছে যে কিছু সাবজেক্ট বা কিছু জায়গা আমার মনে হয় কিছু মানুষ বেটার হ্যান্ডেল করে। হ্যাঁ, যেমন আমি বলছি ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা হিন্দুস্তানি ক্লাসিক্যাল বেস, বা একটু একটু প্রচন্ড ধর, কারণ ইন্দ্রদীপ দাশগুপ্ত মানে আইডির সঙ্গে আমি এত ব্যাকগ্রাউন্ডের কাজ করেছি, যেখানে গানগুলো খুব সিচুয়েশনাল, যেমন কাকাবাবুতে হয়, যেখানে গানগুলোর মধ্যে খুব অ্যাড্রিনালিন অ্যাডভেঞ্চারের রাশ থাকে। সেই ফোর্সটা, সেই পাওয়ারটা, সেইটা কিন্তু আইডির মধ্যে আমি প্রচন্ড পাই। অ্যাডভেঞ্চার বা পিরিয়ড ফিল্ম হলে আমি ইউজুয়ালি আইডিকে প্রেফার করি, বিকজ অফ কমফর্ট লেভেল উইথ ইন্ডিয়ান আর হিন্দুস্তানি ক্লাস। আবার যদি জাতিস্বরের মতো একটা একটা ইনক্রেডিবল ক্যানভাসের
কাজ হয়, সেখানে তো আমি জানি যে এই উপমহাদেশে একটা লোকই সেটা করতে পারে, রাইট? তোমার প্রফিট। প্রফিট। এবার প্রফিট, আচ্ছা, শ্রীজিৎদার প্রফিট মানে কবির সুমন। কবির সুমন প্রফিট ইন দ্য সেন্স আমি বলছি যে বাংলা আধুনিক গানের সেই সেই লেজেন্ড বা সেই সেই ইয়ে তো লেগেসি তো আছেই। এছাড়াও আমি বলছি উপমহাদেশের ঐতিহাসিকভাবে গান বাজনার যে ঐতিহ্য, সেটা নিয়ে পড়াশোনা, সেইটা নিয়ে পড়াশোনা, সেটা নিয়ে জ্ঞান, সেটা মানে মানে কবি গান, টপ্পা, ঠুমরি, খেয়াল, এবং সেইটা সেই সেই আলোচনা বা সেই জ্ঞান শুধু না, সেই জ্ঞানের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাও তো জরুরি। হি ইজ নট অনলি আ মিউজিকোলজিস্ট, হি হ্যাজ অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড দ্যাট ইন হিজ সংস। তার বাংলা আধুনিক গানে কোথাও কীর্তন চলে আসছে, তার বাংলা গানে আধুনিক গানে কোথাও টপ্পা চলে আসছে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল চলে আসছে, আবার বিদেশি ইনফ্লুয়েন্স আসছে। সো এই রিচনেস, এইটা তো আর কাউকে তো ন্যাচারালি জাতিস্বর হ্যাড টু গো টু সুমনদা, মানে আই হ্যাড টু এন্ট্রাস্ট জাতিস্বর উইথ সুমনদা। এবং তিনি প্রত্নতাত্ত্বিকের মতো সেই সময় আমি কিছু বইও জোগাড় করে দিয়েছিলাম অ্যাডিশনাল রিডিং এর জন্য, এবং সেখান থেকে খুঁজে খুঁজে কোথায় তার সানাই ব্যবহৃত হচ্ছে, কোথায় কি ব্যবহৃত হচ্ছে, কোন কোন রাগ বেশি ব্যবহার করা হতো সেই সময় কবি গানে, সেই সব রিসার্চ করে একটা ফাইনালি মানে সেইভাবেই সুরের শরীরে এই পুরো ইতিহাসকে মানে এক নিমেষে তুলে একদম আহরণ করে নেওয়ার ক্ষমতার এই উপমহাদেশ পাবে। আবার ধরো যখন তুমি নির্বাক, তুমি নীল দত্তকে সিলেক্ট করলে, কিন্তু দ্য সং দ্যাট টুক দ্য চেরি ওয়াজ বাই বোধাদা। ইয়েস, এইবার ব্যাপারটা হচ্ছে এটা কি করে, মানে এটা কিরকম হচ্ছে? এবার আমার যেটা সবসময় অনুভবের ক্ষেত্রে হয় যে আমি না ফরমাইশি গানে করে বিশ্বাস করি না। যতটা কম ফরমাইশি রাখা যায় একটা ছবির সাউন্ডট্র্যাক আমার কাছে তত ভালো। কিছু কিছু সিচুয়েশন আমাকে বলতেই হবে যে এটা এই সিচুয়েশনের জন্য একটা গান বেঁধে দাও, কিন্তু এইটা আমি জেনারেলি কোনো সিঙ্গার সং রাইটারকে বলতে চাই না। ফিল্ম কম্পোজার আলাদা, সিঙ্গার সং রাইটার আলাদা। অনুপমকে কিন্তু আমি প্রাইমারিলি ব্যবহার করি বা তার সিঙ্গার সং রাইটার, তার জন্য ওর বিনা কমিশনড একদম আনকন্ডিশনালি তৈরি করা গান আমি শুনি এবং মনে মনে ভাবি যে এই গানটার সাথে কি আমার এই মুহূর্তে কোনো কিছুর সঙ্গে কোনো সঙ্গতি আছে, যদি পাই তখন সেটা ব্যবহার। এবং মাঝে মাঝে সেই সঙ্গতিটা খুব যে অ্যাপারেন্ট তা নয়, সঙ্গতিটা মেটাফরিক্যালও হতে পারে, কিন্তু সেই মেটাফর গুলো তো আমি জানি, কারণ আমি নিজেই তো সেটা সৃষ্টি করেছি। আমি তো নিজেই ছবিটা লিখেছি, স্ক্রিপ্টটা লিখেছি, মন্টাজটা লিখেছি। তো সেই জায়গা থেকে যদি আমি দেখি, নির্বাকের এই গানটা আমি শুনেছিলাম ব্যাঙ্গালোরে। নির্বাক যখন আমি লিখি তখন কিচ্ছু ঠিক হয়নি, কাস্টিংও ঠিক হয়নি, কিন্তু এটা ঠিক হয়েছে নির্বাক শেষ হবে মানে এই গানটা দিয়ে, এবং গানের কয়েকটা লাইন মানে তোমার মৃত্যু শুনতে পাবো না, যদি তোমার জঠর গন্ধ পাবো না, যে শীতজনিতে না ডুবিলে তোমার মৃত্যু, মানে এই যে ইমেজারি, এটা যে বোধা কি গান লিখেছে রাহুল। কিছু লোক না, মানে আমি বলছি জাস্ট একটা দুটো গান লিখে আমি তাকে নিয়ে 1.5 ঘন্টা কথা বলতে পারি। একটা হলো বোধা, আরেকটা ছেলে ছিল অংশুমান। সেই ছেলেটা যে কোথায় গেল, সে মানে জানি দেখা হবে তো গান লিখেছিল তো। ওর দুটো গান, একটা হলো কৃষ্ণচূড়া বলে যে গান, নীল মেঘ বাসে, সেই গানটা, আর ভয় দেখাস না মানে এই দুটো গানে ও যে শব্দবন্ধ ব্যবহার করেছে, যে ইমেজারি ব্যবহার করেছে, আই মিস অংশুমান। এবং এরকম এরকম কিছু মানুষ আছে যাদের এক একটা কাজ উইল স্টে উইথ মি ফরএভার। তো নির্বাকের এই গানটা সেরকম একটা গান, কিচ্ছু ঠিক হয়নি তখন, কিন্তু বোধার গান দিয়ে ছবি শেষ হবে সেটা কিন্তু আমার মাথায়। ব্যাঙ্গালোরের থেকে ইতি মৃণালিনী হচ্ছে কিন্তু সিনেমাটা হচ্ছে না। কেন হচ্ছে না? আর এই সময় কোথায় কোথায় গেছো, কাদের কাদের কাছে গেছো? সবার কাছেই গেছো মনে হয়। না, 3-4 জনের কাছে গেছিলাম, তাদের নাম নিয়ে তাদের না ফেলতে চাই না আমি, কিন্তু তারা বেশ 3-4টে নাম করা প্রোডাকশন তারা এখনো কাজ করে। তো তারা আমাকে বলেছিল যে এটা কি,
এটা না কমার্শিয়াল, না প্যারালাল, ঘুম বাঁধা আছে কিন্তু ঝাড়পিট নেই, সে নর্মালি কথা বলছে। আবার এদিকে ঋতুদার ঋতুদার ঘরানাও নয়, কারণ বেশ কমার্শিয়াল ট্রিটমেন্ট আছে, গান আছে, প্রপার গান, লিপসিং গান, মানে লিপসিং নয় বাট যাই হোক, মানে প্রচুর গান, প্রচুর গান আছে। মানে তো মানে আমি এটা মানে এটার পিচ করতে পারছিলেন না, গোত্র নির্ধারণ করা যাচ্ছিল না সন্তানের। কলম্বাস তো, হ্যাঁ মানে কোন গোত্র, মানে এটা কে, এটা কি, ওই আর কি আমেরিকায় প্রথম পৌঁছেছে। এবার তো আমি বললাম যে এটা তো এরকমই, মানে আমি মানে অ্যাকচুয়ালি অটোগ্রাফ বা পরবর্তীকালে অনেকেই জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি জুলফিকারও বানাচ্ছেন, আবার নির্বাকও বানাচ্ছেন, আপনি দশম অবতারও বানাচ্ছেন, আবার পদাতিকও বানাচ্ছেন, এইটা কি করে হচ্ছে? আপনি কি স্প্লিট পার্সোনালি? অফকোর্স আমি স্প্লিট পার্সোনালি, স্প্লিট নয়, আমি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে বলি। কারণ ছোটবেলা থেকে তো আমার বলা হয়নি যে শুধু উত্তম সুচিত্রাটা দেখো, বা শুধু রোমান পোলান্সকিটা দেখো, বা শুধু গোবিন্দা ডেভিড ধাওয়ানটা দেখো, সবই দেখানো হয়েছে। আমার সব গানই শোনা হয়েছে। ছোটবেলায় আমি একদিকে বড়ে গুলাম আলী খান সাহেবের গান শুনছি, বড় মিয়া ছোট মিয়াও শুনছি, বড়ে মিয়া ছোট মিয়াও শুনছি, মানে তখন বড়ে মিয়া ছোট যাই হোক, বাট দ্য থিং ইজ, হ্যাঁ মানে দ্যাটস দি আইডিয়া বেসিক্যালি। মানে জোন বেস, তার মধ্যে হঠাৎ হেমন্ত ঢুকছে, ওদিক দিয়ে ছোটদের রামায়ণ রেকর্ড চলছে, ওদিকে হিংসুটে দৈত্য, তার মধ্যে একটা পারভেজ সুলতান। মানে আমি বলছি যে মানে এই যে বিবিধের মাঝে মিলনও মহান, তার থেকে আমি নিজেকে কেন বঞ্চিত করব? এবং ওই বিবিধটাই বিবিধ ভারতী হয়ে আমার মধ্যে বাড়তে 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 গিয়ে ফাইনালি আমার কাজে ম্যানিফেস্টেড হচ্ছে। না না, একজন খুব ভালো বললেন না সেদিন সোশ্যাল মিডিয়ায়, একজন আরজে যখন লিখলেন পদাতিকের প্রশংসা করতে গিয়ে হঠাৎ করে দশম অবতারকে নিয়ে যে এরম ছবি বানাবেন না, তখন খুব সহজে একদম বোঝালেন যে ইকোনমিক্সটা কি, অনেকগুলো দশম অবতার বানালে একটা পদাতিক বানানো যায়। এবং সবচেয়ে বড় কথা সেই জিনিসটা তো তাও আমি বলবো যে এক্সিবিটর বা ডিস্ট্রিবিউটরের পয়েন্ট অফ ভিউ থেকে বললেন, আমি শিল্পীর পয়েন্ট অফ ভিউ থেকেও বলছি। আমার ইচ্ছে, ভাই আমার মাইথোলজি নিয়ে প্রচন্ড ইন্টারেস্ট, হিন্দু মাইথোলজি, পুরাণ, উপনিষদ, এই নিয়ে আমি ছোটবেলা থেকে দাদুদের কাছে এত গল্প শুনেছি আমার প্রচন্ড। তার সাথে সিরিয়াল কিলিং, এবং তার সাথে স্লো মতে বুম্বাদা আর ইয়ে হেঁটে আসছে, মানে কমার্শিয়াল মাস, তার সঙ্গে পুরাণ, তার সঙ্গে সিরিয়াল কিলিং। তুমি হাংরি জেনারেশনকে কমার্শিয়ালি ভাবার চেষ্টা করেছো। এই ককটেল, আমি ছোটবেলা থেকে যদি ককটেল খেয়ে বড় হই, আমি হঠাৎ বড় হই আমি কিন্তু সিঙ্গেল মল্ট, এরকম তো কেন বলবো আমি? মানে এটা তো, বা আমি আইদার সিঙ্গেল মল্ট বা বাংলা, আমি নই, আমি আমি যখন যেরকম তখন সেরকম, সেটা আমার ভালো লাগে, মানে কোনো অসুবিধা নেই। এবং সেইটা সেই অ্যাকচুয়ালি আমার মনে হয় মানুষের একটা কথা অসুবিধা হয়, সমস্যা হয়, ইফ ইউ ক্যান বক্স সামওয়ান, তোমার একটা অস্বস্তি হতে পারে যে একে না আমি পিন ডাউন করতে পারছি না, এরকম, এ আতেল না, তাহলে জুলফিকার কেন বানাচ্ছি? আচ্ছা এ তাহলে কি মানে প্লেইং টু দ্য গ্যালারি একদম ননসেন্স মাসি, ও না, তাহলে নির্বাকটা কিভাবে বানাচ্ছে, বা এক্সিকিউটিভ প্লেন কিভাবে বানাচ্ছে, বা পদাতিক কিভাবে বানাচ্ছে? তো এবার এই যে আমি একজনকে ক্যাটেগরাইজ করতে পারছি না, এইটা মানুষকে ডিস্টার্ব করছে। এইটা কিছু মানুষ, সবাইকে না, কিছু মানুষকে এটাকে ডিস্টার্ব করে। কারণ এটা আমি এই একটা আমাদের ডিরেক্টরস রাউন্ড টেবিল হলো, হ্যাঁ সেখানেও বলছিলাম, এটা কবিরও বলছিল, কবির, রিমা কার্তি, ওরাও এই কথাটা বলছিল যে মানে আমি যদি, কবির বলছে আমি বজরঙ্গি ভাইজান বানানোর পর ওরা সবাই বলছে যে তুমি অন্য কিছু কেন বানাবে, তুমি বজরঙ্গি ভাইজান 1 2 3 4 16 অব্দি বানাবে, কিংবা অন্য তুমি একতা টাইগার বানালে একতা টাইগার বানাবে, হঠাৎ কবির তার মাঝখান থেকে অন্য একটা একটা চান্দু চ্যাম্পিয়ন বানিয়ে দিচ্ছে। কিন্তু একটা লোক যে কাবুল এক্সপ্রেসও বানায়, যে চান্দুও বানায়, যে বজরঙ্গিও বানায়, নিউ ইয়র্কও বানায়, তো এই এই স্বতন্ত্রতা, এই স্বাধীনতা, এইটা তো তাকে দিতে হবে শিল্পী। সে তার মতো করে এক্সপ্লোর করছে, তার মাঝে মাঝে এটা বানাতে। তার সবচেয়ে বড় এক্সাম্পল হলো সুজিত সরকার। সে কোন রকম ঘেরাটোপ বা কোন রকম চেনা ছন্দ বা প্রেডিক্টেবল কিছুর মধ্যে ঢুকছেই না। বরুণ ধাওয়ানকে কাস্ট করে অক্টোবর বানাচ্ছে, এদিকে উধম সিং, ওদিকে ইরফান খানের সাথে দীপিকা পাদুকোন, পিকু, আবার তার সাথে তোমার হঠাৎ অমিতাভকে নিয়ে গুলাবসি। মানে আমি বলছি এই যে ডাইভার্সিটি, বেসিক্যালি টু মেক ফিল্মস অন ইউর ওন টার্মস, এই জিনিসটাই কিন্তু আমারও লক্ষ্য। এটা কিন্তু মৃণাল সেনের উপর বায়োপিক করার পর আমার সবচেয়ে বিগেস্ট যেটা টেক হবে পদাতিক করার পর,
এই যে এই গুরুদেব কিন্তু ফার্স্ট বলেছেন ভাই অন ইওর ওন টার্মস। প্রডিউসার বলছে আপনি একটু টাকা নিন, বলছে না প্লিজ বাজেটটা কমান, আমি এত বাজেটে কাজ করার অসুবিধা হচ্ছে, কারণ আপনি ইন্টারফেয়ার করতে শুরু করবেন, কারণ প্রচুর টাকা ঢুকে গেছে, তো আমার মাথা খারাপ হয়ে যাবে, আপনি প্লিজ বাজেট কমিয়ে এটা হাফ করে দিন। একটা লোক উল্টো বার্গেনিং করছে যে আমার এত বাজেট চাই, আমাকে স্বাধীনতা দিন, আমাকে স্বাধীনতা দিন, আমার ছোট বাজেট দিন কিন্তু স্বাধীনতা। এই যে উনি তো অরিজিনাল হ্যাশট্যাগ অন মাই ওন টার্মস, তো এই অন মাই ওন টার্মসটা কিন্তু সবাই, বা ওই জায়গাটাও তো অসম্ভব পদাতিকে, যখন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে একটা নর্মাল টিকিট আসছে, একটা ইকোনমি ক্লাসের টিকিট আসছে, ওইটাও উপমহাদেশ থেকে একটা, ওই সময়ে দাঁড়িয়ে ওই সময় দাঁড়িয়ে যদি রাজনীতিটা বোঝা যায়। কাকিমা মানে তোমার মা, তাকে নিয়ে খুব কমই আলোচনা হয়েছে এখনো অব্দি। কাকুকে নিয়ে আমরা অনেকটাই কথা বললাম, হ্যাঁ কাকিমার প্রভাবটা একটু বলো যদি। তোটাই বিশাল, মানে কমপ্লিট, মানে আমি আজকে এই যে বসে ইন্টারভিউ দিচ্ছি না, জীবনে যা করতে পেরেছি, দেখো কাকু আর মানে বাবা মার বিচ্ছেদ হয়ে যায় 1992 থেকে, আমাকে বড় করে মা, সিঙ্গেল মাদার আমাকে বড় করেন, এবং এই যে সবকিছু, সব কটা সেন্টিমেন্ট, এই যে প্লুরালিটি, এই যে বিবিধ, কোনো কিছুকে বাদ না দেওয়া, সবকিছুকে গ্রহণ করা, আর সবচেয়ে বড় কথা মনের শান্তি মেনটেন করে কাজ করা, যাতে কোনো এমন কিছু না করা যাতে মনে হয় যে না, এই যে বললাম এই যে ধর রাইটস না নিয়ে কাজ করা, এই যে এথিক বা এই যে ভ্যালু সিস্টেম, এটার পেছনে প্রচন্ড ভাবে মা এবং আমার স্কুল দোলনা। দোলনার কথা তুমি, এবং দোলনার টিচারদের কাছে তো তুমি ফিরে ফিরে যাও। ডেফিনেটলি আন্টি মাসি, জ্যোতিষ্কদা, মধুরাদি, ওনাদের দেওয়া ভ্যালু সিস্টেম প্লাস মা, এইরা হ্যাজ মেড শিওর যে মানে ওই মাঝখানে যখন এই যেটা আমরা বাঙালিরা করি যে এই গল্পটা ওর মতো বলে মাঝে মধ্যে যখন আসতে থাকে, আমি একটা কথাই বলি ভাই, দিস ইজ সামওয়্যার ইউ ক্যান ট্রাস্ট মি, যে আমি যদি কোনোভাবে জানতে পারি যে এটার সাথে কোনো কিছু মিল আছে বা কিছু, আমি অ্যাকনলেজ করবই। ইনফ্যাক্ট ইটারনাল সানশাইন, মানে আমি আই ওয়াজ ডাইং টু পে ট্রিবিউট টু ইট, রাইটস এর প্রবলেম থেকেছে নিশ্চয়ই। না আমি সেটাই বলছি, না কোনো প্রবলেম, কারণ গল্পটা তো একদম আলাদা, গল্পটা আলাদা হওয়ার ফলে অ্যাকচুয়ালি আই কুড হ্যাভ অ্যাভয়েডেড ইভেন টেকিং দ্য নেম অফ দ্য ফিল্ম, কিন্তু আই ওয়ান্টেড টু পে আ ট্রিবিউট, কারণ অ্যাকচুয়ালি তো ওই সিনেমাটা দেখেই আমার মনে হয়েছে যে আচ্ছা এখানে ইটারনালে বলছে যে স্মৃতি ডিলিট করার কথা, আমি যদি স্মৃতি হারভেস্টিং নিয়ে একটা প্রেমের গল্প লিখি, যে শুধু ডিলিট না, আমি ডিলিট করে সেটা সেভ করে সেটাকে অন্য জায়গায় ট্রান্সপ্লান্ট করতে পারি, তাহলে কি হয়। কাজে ইটারনালের পরের স্টেজ লজিক্যাল, তো সেখানে আই কুড হ্যাভ, বাট দ্যাট ওয়াজ মাই ইন্সপিরেশন, এন্ড আই উইল অ্যাবসলিউটলি মানে অ্যাবসলিউটলি অ্যাকনলেজ দ্যাট। ইনফ্যাক্ট সত্যি বলে সত্যি কিছু নেই, ইন্সপিরেশন আমি এখন অ্যাকনলেজ করতে পারছি, রাইটস কিনেছি বলে আমি ছবিটা 10 বছর আগে করলাম, আমি তখনও কাস্টিং এ ছিলাম, রাইট 2011, তখন ঋতুদা ছিলেন কাস্টিং, অনিয়নদা ছিলেন কাস্টিং। সো এই 10 বছর একটা লোক একটা ছবি করার জন্য ওয়েট করলো, বিকজ আই ওয়ান্টেড টু প্লে ইট স্ট্রেট, আই অলওয়েজ লাইক প্লেইং তো মা, তখন ডজন নাম ছিল, মার রোলটা এখানে এই জায়গায় ভ্যালু। আর আরেকটা জিনিস, ওই সিম্পল লিভিল হাই থিঙ্কিংটা, মানে ওটা ইন্টারনালাইজ করার পেছনে মার একটা খুব বড় জায়গা আছে। মার সঙ্গে আপাতত ওই সাপটা নিয়ে একটা মত, এছাড়া মোটামুটি we have generally been on the same page. তোমার ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে যাত্রাটা, যেটা 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা অনেকটা সচিনের ওয়ানডেতে সেঞ্চুরিটার মতন। কিরকম বলতো, প্রথম দিকে কিন্তু অনেকদিন সেঞ্চুরি করেন, এই প্রথম দিকে অনেকদিন সেঞ্চুরি না পাওয়াটা নিয়ে তোমার কি মনে কোনো দুঃখ হচ্ছিল বা রাগ হচ্ছিল? কারণ যথেষ্ট নাম করছিল সিনেমাগুলো। 22-এ সামন কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে না, এই নিয়ে আমার মনে খুব সেটাই, অটোগ্রাফ বেস্ট ডেবিউ কেন পাবে না, এই বেস্ট ডেবিউ আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডে। আচ্ছা, বেস্ট ডেবিউ পাবে না, এরকম অনেক হচ্ছিল। ফাইনালি যখন জাতিস্বরে গিয়ে ব্যাপারটা হলো, তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। স্বস্তির নিঃশ্বাস, যেটাকে বলে হিন্দিতে বলে স্বস্তিকা নিঃশ্বাস, তো ফেললাম। এবার
কিন্তু তারপর ফাইনালি গিয়ে তখন হচ্ছে না, মোটামুটি ঠিক দিকেই আছে, এবং that I can compete on the national stage with my films is something that kind of came through. So সেটা সবসময় না একটা ডাউট কাজ করে। আবার আমার মনে আছে অটোগ্রাফ প্রথম যে কাটটা হয়েছে, এবার আমি না ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখতে বসিনি, আমি প্রথম মিক্সিং টিক্সিং সব হয়ে যাওয়া এটা দেখতে বুঝেছিলাম অটোগ্রাফ কি সিনেমার মতো লাগছে। মানে আমি ছোটবেলা থেকে যে সিনেমাগুলো দেখে বড় হয়েছি সেরকম দেখতে লাগছে কি, কারণ অনেক সময় আমি দেখি যে সবই আছে কিন্তু ইটস নট কামিং টুগেদার, ইটস নট লুকিং লাইক, আলাদা আলাদা অনেকগুলো ভালো দৃশ্য রাইট একসাথে একটা কোহেরেন্ট ভালো ছবি না। এই ভয়টা আমার ম্যাক্সিমাম। সো when that kind of flowed and everyone said না সিনেমা হয়েছে, তুমি সিনেমা বানাতে পেরেছো, তখন আই ফেল্ট রিলিভ। সো জাতিস্বর যখন হলো ন্যাশনাল অ্যাওয়ার্ড তখন আই ফেল্ট যে চলো ঠিক আছে, মানে ইট ইজ সামথিং যেটা ইজ মানে আই এম নট ওয়েস্টিং এনিওয়ানস টাইম, এটা একটা ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন। কিন্তু এনি টাইম তুমি তো অ্যাওয়ার্ডের থেকে সবসময় বেশি প্রেফার করো যে প্রযোজক তার পয়সা ফেরত পাক। আমি সবচেয়ে বেশি প্রেফার অ্যাকচুয়ালি করি যে আমি সিনেমাটা দেখে শান্তিতে ঘুমোতে যেতে পারি, এইটাই। এবার প্রযোজকের ফেরত পাওয়াটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট আমার কাছে। যদি কম্পেয়ার করিস ডেফিনেটলি অ্যাওয়ার্ডের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার খুব বড় কারণ হলো যে অ্যাওয়ার্ড বা ফিল্ম ফেস্টিভ্যাল যাই বলি সেগুলো আমি বাই প্রোডাক্ট হিসেবে দিই, বক্স অফিসটাও বাই প্রোডাক্ট, কিন্তু সেখানে একজনের ইনভেস্টমেন্ট আছে, তার মানে প্রচন্ড পরিশ্রম করে রোজগার করা বা রোজগার করা, পরিশ্রম সে করলো কি করলো না সেটা আমার দেখার দরকার নেই, টাকাটা তো বেসিক্যালি তার এট দি এন্ড অফ দ্য ডে। তো সেটার ফেরত পাওয়ার কিন্তু একটা দায় কোথাও একটা থেকেই যায়, কাজে ইম্পর্টেন্সের স্কেলে ডেফিনেটলি ওটা সবচেয়ে উপরে, কিন্তু তারও উপরে আছে যে আমার স্যাটিসফ্যাকশন। সো তার টাকা ফেরত দেওয়ার জন্য আমি এরকম কোনো কাস্টিং করবো না, এরকম কোনো গল্প নির্বাচন করবো না, এমন কোনো সিনেমা করবো না যেটা আমি দিনের শেষে এটা কেন করলাম মনে করে ঘুমোতে চাই। এবার এক্সিকিউশনে কতটা ভালো হলো না সেটা বহুবার হয়েছে, সেটা আমি দেখেছি, বোঝা যায় এই জায়গাটা ঠিক করলাম, কিন্তু আমি এই ছবিটাই কেন করলাম এই প্রশ্ন যেন আমার কোনোদিন, এই এক্সিস্টেন্সিয়াল প্রশ্নটা যেন কোনোদিন আমার কাছে না আসে, এইটা আমার প্রথম চেষ্টা সেটা এনশিওর করতে। তোমার অভিনেতা নির্বাচন মানে বিচিত্র, মানে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা প্রকাশ্যে বা পরোক্ষে আলাদাভাবে আড়ালে তোমার যথেচ্ছ নিন্দা করছে এবং তুমি সেটা জানতেও পারছো, কিন্তু তোমার যদি মনে হয় এই মানুষটিকে বা মানুষইটিকে আমার এই চরিত্রে লাগবে, তুমি অবিলম্বে তার কাছে চলে গেছো, বা কেউ তোমাকে 20 বার বিপদে ফেলেছে, শুটিং এর আগের দিন বলেছে আসতে পারবে না, কিন্তু তাও যখন তোমার মনে হয়েছে যে এটা কি বলবো, এই নৈর্ব্যক্তিকতা, এই নিউট্রালিটি কি করে অ্যাচিভ করা সম্ভব, মানুষটাকে কি করে সরিয়ে রাখো তখন? একটাই উত্তর আমার মনে হয়, কারণ সিনেমাটা না আমার কাছে পুজোর মতো, মানে অনেকটা সাধনা, অনেকটা পুজোর মতো, এবং এইখানে আমার মনে হয় যে সিনেমার থেকে বড় আর কিছু নয়, আর কিছু নেই, আর কিছু নয়। সো তাই জন্য, আর সিনেমাটা আমার সন্তানের মতো, খানিকটা সন্তান প্রেমও কাজ করে। সো সেইখানে আমি কোন রকম কোনো আপোষ করতে পারবো না, আমার শত্রু হোক, আমার বন্ধু হোক, বন্ধু কি আমার প্রেমিকা হোক, আমার স্ত্রী হোক, আমার ফিল্ম হোক, হ্যাঁ আমার যে কোনো সম্পর্ক, কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু হোক, যাই হোক, আত্মীয় হোক, আমার অনেক আত্মীয় কাজ করেন ইন্ডাস্ট্রিতে, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো চরিত্রের সঙ্গে আমার স্বচ্ছ থাকা এবং লয়াল থাকা, এবং সেইটার জন্য আমার যদি মনে হয় আমার একে লাগবে, এ বেস্ট করবে এটা, তাহলে সে ইভেন্চুয়ালি নাও করতে পারি, কিন্তু আমি তাকে যাবো প্রথমে এটা তুমি অ্যাপ্রোচ করবে, আমি অ্যাপ্রোচ করব। সে, আমি জানি সে আগের দিন আমার ক্ষতি করেছে, আমার সম্বন্ধে 4টে কথা বলে বেড়ায়, সব এভরিথিং আই নো, দ্য থিং ইজ কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, আমি সব জানি, কিন্তু আমার কাছে হলো যে ঠিক আছে সেটা তার শত্রুতা আমার সাথে, তার আমাকে পছন্দ না, হোয়াট এভার, কিন্তু সেটা তো আমি, কিন্তু এখানে আমি তো যাচ্ছি না মানুষ হিসেবে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যাচ্ছেন তার সন্তানের জন্য, যেটা কিনা তার ছবি,
সে সন্তানের জন্য এনিথিং, এনি স্যাক্রিফাইস ইজ নট নট ইভেন ওয়ার্থ থিঙ্কিং টুয়াইস। এবং সেখানে ডেফিনেটলি মানে এটা আমি প্রথম থেকে ডিসক্লেমারও দিয়ে রাখি, অনেক মানুষ যখন আমার আমার সান্নিধ্য পান, বা আমি অনেক মানুষের সান্নিধ্য পাই, কোনো সম্পর্ক গড়ে ওঠে, একটা রোমান্টিক সম্পর্ক হতে পারে, সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, আড্ডার সম্পর্ক হতে পারে, আমি কিন্তু বলি যে সবই ঠিক আছে, বাট এইটা কিন্তু আমার একটা আছে, এটা প্লিজ আমি বলে রাখছি। এবং সেটা বলার পর সেই ফিল্টারটা দেওয়ার পর অনেক সম্পর্ক চলেও যায়, ক্ষয়েও যায়, বা অনেক কন্ট্যাক্ট অফ হয়ে যায়, গুড মর্নিং গুলো আর আসেও না। সো দেন আই আন্ডারস্ট্যান্ড যে সেখানে অন্যরকম একটা এজেন্ডা ছিল, which is fine। আর সেটাও আমি দোষ দিচ্ছি না, না না না, আমি তাকে একরকম ভাবে, বা আমি আমার কাজকে একরকম ভাবে দেখি, মানে যে সবাইকে একরকম ভাবে দেখতে হবে তার কোনো মানে নেই। অনেকে মনে করতেই পারে যে কাজের জন্য আমি বন্ধুত্বও করতে পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি সেইভাবে ভাবি যে আমার এইটা কিন্তু ডিসক্লেমার প্রথমে একটু স্পষ্ট দেওয়া থাকে, এবং দ্যাট ইজ দ্য ওয়ে আই অ্যাম, এবং দ্যাট ইজ দ্য ওয়ে আই অলওয়েজ উইল বি। মানে এবং এই কয়েকদিন আগে টেক্কার প্রচার স্বস্তিকাও যেটা বলছিল যে ওরা আমার ঝগড়া হওয়ার, অশান্তি হওয়ার একটা খুব মানে ব্রেকআপ হওয়ার ওয়ান অফ দ্য বিগ রিজন ছিল রাজকাহিনীতে আমি স্বস্তিকাকে কাজ করি, তখন আমাদের তুমুল প্রেম। স্বস্তিকা বলছে 11টা চরিত্রের মধ্যে কি একটাও আমি করতে পারি? আমি তো দেখতে পাচ্ছি না, আমি যদি দেখতে না পাই আমি তোমার কাস্ট করবো কি করে? তো এবার তো যাই হোক, দিস ইজ হাউ ইট ইজ, দিস ইজ হাউ আই অ্যাম, এন্ড এরকম ব্যাপার। 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এতগুলো ছবি। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি 5টা প্রোটাগনিস্টের পারফরমেন্স জেন্ডার নির্বিশেষে, রুথলেসলি বাঁচতে হবে তোমাকে তোমার ছবি থেকে। 10 করে দেন, 5 করিস, 5 আমি মরে যাবো। আচ্ছা 10টাই দে। ক্যামিওগুলো বাদ দিলাম, কৌশিক গাঙ্গুলি, হেমলকে প্রিয়াঙ্কা। আচ্ছা ঠিক আছে, হেমলকে প্রিয়াঙ্কা, চতুষ্কোটি কৌশিক গাঙ্গুলি বাদ, ঠিক আছে। আমি লম্বা ডেফিনেটলি কুশল হাজরা, প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের ঋত্বিক চক্রবর্তী, নির্বাক, ঋত্বিক চক্রবর্তী, নির্বাক। আচ্ছা, অনির্বাণ ভট্টাচার্য, এক যে ছিল রাজা। আচ্ছা, পরমব্রত চ্যাটার্জি, 22শে শ্রাবণ। কটা হলো? 4টে হয়েছে। ডেফিনেটলি ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজকাহিনী 5। আচ্ছা, সোহিনী সরকার, ভিঞ্চিদা 6। আচ্ছা, চতুষ্কোণ থেকে কেউ? চতুষ্কোণ থেকে দীপকদা, ডেফিনেটলি চতুষ্কোণ থেকে দীপকদা। কৌশিকদাকে তুই বাদ দিয়ে দিয়েছিস। হ্যাঁ, আমি কৌশিকদাকে বাদ দিয়ে দিয়েছি, হোমগার্ড থেকে প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, ও স্বস্তিকা, শাহজাহান রিজেন্সি। ওকে, 8 হলো। আচ্ছা, আর বলবো অর্জুনকে একটা দাও। হ্যাঁ, এক্স ইকুয়াল টু প্রেম, অর্জুন। অর্জুন ইজ আউটস্ট্যান্ডিং, এত ভালো অর্জুন। এক্স ইকুয়াল টু প্রেমটা নিয়ে আমার একটু দুঃখ রয়েছে, আমার খুব একটা যন্ত্রণা, ডেফিনেটলি। আচ্ছা, এটা হলো। আর আমি বলবো তোর আর কি বলবো তো এত পারফরম্যান্স, এত বছর, এত অনির্বাণের আরো আছে, চতুষ্কোণেই পরম আছে, দারুণ। পরম আছে, দারুণ। অনির্বাণের ডেফিনেটলি আরো আছে। অনির্বাণ, আমি বলবো তোর গুমনামি বুম্বা, না, গুমনামি অনির্বাণ। আচ্ছা, গুমনামি অনির্বাণ। আর হিন্দিতে আমি দুটো পারফরমেন্স বলবো, আলি ফাজাল রে, দারুণ, আর পঙ্কজ ত্রিপাঠী শেঠ।
এই দুটো আমি বলবো। সচিনের সম্বন্ধে যেটা বলা হয়েছিল যে উনি নিজে এত ভালো প্লেয়ার যে উনি ভালো ক্যাপ্টেন হতে পারছেন না, যে উনি ভাবতেই পারছেন না কেউ কেন রান পায় না, কেউ কেন বল করতে পারছে না। তো তোমার এই একাডেমিক যা ব্যাকগ্রাউন্ড, যা তারপর তুমি এতদিনে অ্যাচিভ করেছো, যখন আশেপাশে তুলনামূলকভাবে ইনকম্পিটেন্ট লোক দেখো, স্পেশালি কাজের সময়, তখন রাগ হয়? প্রচন্ড প্রচন্ড রাগ হয়। এবং শুধু রাগ হয় না, আমার যেটা মনে হয় যে আমরা বড্ড সহজে লেট ব্যাক হয়ে যাই, বড্ড সহজে মেনে নিই, চলতা হ্যায় অ্যাটিটিউড চলে আসে। এবং আরেকটা জিনিস যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে যে কনস্ট্রেন্টে আমরা সবাই কাজ করি, কিন্তু সেখানে সব কনস্ট্রেন্টে কাজ করার সবচেয়ে বড় জিনিস হলো যে আমি আমার বেস্টটা দেব, আমি আমার যে কাজ সেটা আমি করব, এবং আমি আমার কাজটা করার পর কিছু হলো না কনস্ট্রেন্টের জন্য, কিছুর জন্য, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার দেয়াতে কোনো খামতি থাকবে না। সেখানে যখন আমি 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 অভিনেতাদের ক্ষেত্রেই বলবো, টেকনিশিয়ানদের ক্ষেত্রে আমি একটু কম পেয়েছি, পাইনি যে তা না, পেয়েছি, কিন্তু অভিনেতাদের ক্ষেত্রে যেহেতু তারা জানেন তারা ইন্ডিসপেন্সেবল, মাঝে মাঝে আমি একটা খুব ক্যাজুয়াল অ্যাটিটিউড দেখেছি যে পাটনা পরে চলে এলাম। মানে আমি বলছি রাহুল, আমি এটা যখন ক্লাস 8-এ পাড়ার পুজোর নাটক ডিরেক্ট করছি, তখনও এটা যদি কেউ করতো আমি তখনও চিৎকার করেছি যে এটা কি তুমি রিহার্সালে কি করে আসছো উইদাউট ডুইং ইউর লাইনস। সো আমার বক্তব্য হচ্ছে সেটার থেকে অনেক বড় স্কেলে আমি এতগুলো কাজে একটা বকা খেলাম না। তুমি খাবে না, কারণ তুমি একদম গুড বয়। হ্যাঁ, এটা নিয়ম তো, মানে এটা ইটস লাইক সেইং যে ভাই ক্যামেরাম্যান এসছে, সরি ক্যামেরাটা আনতে ভুলে গেছি, এটা তো কোনোদিন তুই শুনবি না। বা মানে অভিনেতা কেন লাইন্স করবে না, রাইট? এই মানে এডিটার বসেছে, এমা এফসিপিটাই তো এখনো ডাউনলোড করা হয়নি, মানে এরকম তো হতে পারে না। তো কথা হচ্ছে যে তুই অভিনয় করতে এসেছিস, নুয়ান্সেস, লেয়ার, এগুলো আমরা আলোচনার ব্যাপার, এগুলো পরে করি, কিন্তু তোকে বেসিকটা তো করে আসতে হবে, বেসিক কি তোকে লাইন্সটা তো করে আসতে হবে। আমার সেট তো তোর লাইন মুখস্থ করার জায়গা না, এমনিতেই 10 দিনে 12 দিনে, এমনিতেই 10-12 দিনে আমরা করতে হচ্ছে সেখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে আছেন যারা ইম্প্রোভাইজ করতে ভালোবাসেন, আমি তাতে একদম এরকম নয় যে আমি আমার লেখা স্ক্রিপ্ট মানে বেদ বাক্য মানে এরকম কিছু না, কিন্তু তোকে কিউজ এর জন্য বেসিকটা তো করে আসতে হবে, সেখানে তুই যাই খুশি ইম্প্রোভাইজ। আর নিজের পার্টটা না জানলে ইম্প্রোভাইজ করবে কি করে? সবচেয়ে বড় কথা, নিজের পার্ট না জানলে তুই ইম্প্রোভাইজ করবি কি? সো এইটা অনেকে আমার কাছে ঝাড় খেয়েছে, এবং সেই ঝাড় খেয়ে তারা আমার একটা এরকম ইমেজও ছড়িয়েছে, ও তো প্রচন্ড খুব রাগারাগি করে, এই করে, রকচটা, হ্যানা ত্যানা, বকুনি করে। মাই পয়েন্ট ইস, এবার এরকম প্রচুর অভিনেতা আছে যাদের সাথে আমাকে কোনো কথাই বলতে হয় না শুটিংয়ে, তোর সাথে আমার কোনো কথাই বলতে হয় না, আমার অনির্বাণের সাথে কোনো কথাই বলতে হয় না, কৌশিক সেনের সাথে কোনো কথা বলতে হয় না। কৌশিক সেন এসে উল্টো কৌশিক সেন আমায় বলে আমি কি এইটা দেবো তোমায়, না এইটা দেবো, না এইটা দেবো, না এইটা দেবো, 4টে অপশন দিয়ে দেয় একটা সিনে। তাহলে তুমি এগুলো, আচ্ছা আমার ওই সেকেন্ডটা থার্ডটার একটা মিক্সচার দাও, ঠিক আছে? মানে এবার তখন সত্যি বলছি রাহুল, চোখে জল চলে আসে, তখন মনে হয় যে এদের সাথে কাজটা করি, মানে দিস ইজ দ্য হোমওয়ার্ক, দিস ইজ দ্য ডেডিকেশন, দিস ইজ দ্য প্যাশন দ্যাট ইজ রিকোয়ার্ড। মানে সেইটা ছাড়া মানে এই ডেডিকেশনের জায়গায় আমি একজনের নাম করবো, দেব। আমি জুলফিকারে বলেছি শোন, মানে ওই ডেফ এন্ড ডাম ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, 3 দিনের মধ্যে এসে ফুল ফ্লেজেড ভাষাটাই আমার সাথে বলো কি বলতে হবে বলো, আমি বলে দিচ্ছি পুরো বক্তৃতাটা, যেটা পরমের সাথে। মানে আমি বলছি ডেডিকেশনের জায়গায় আই উইল, মানে দেব ইজ আউটস্ট্যান্ডিং, মানে ওর মতো হার্ড ওয়ার্কিং ডেডিকেটেড অ্যাক্টর খুব কম দেখেছি। ডিটো ফর বুম্বাদা জাতিস্বরে আমার মনে আছে কুশল আছে একটা নিজে কি একটা করে এসে না শুটিং এর এক কোনায় বসে আছে, কেউ চিনতে পারছে। আমরা ভেবেছি পার্থ সেন এসে দাঁড়িয়ে আছে, আমরা তখন আত্রেই যেহেতু তোমাকে অ্যাসিস্ট করছে, আমরা দুই মেয়ে রাত অব্দি শুটিং করছে, পার্থদা এসেছে, পার্থদা তোমাকে ভালোবাসে, তারপর দেখি এটা ভালো করে দেখি বুম্বাদা। দিস ইজ দ্য ডেডিকেশন। সো আমার মনে হয় যে ওই জিনিসটা থাকলে আই থিঙ্ক আই এম
very easy to work with. You do your stuff, you come to my set, we will be the best of friends. আর নয়তো বাওয়াল আছে। তোমার মানে ক্রিকেট নিয়ে একটা আশ্চর্য প্রেম। তোমার ছবি যদি প্রথম প্রেম হয়, ক্রিকেট কি 1.5 না 2? না না, আমার প্রথম প্রেম ক্রিকেট। প্রথম প্রেম ক্রিকেট না, আমি তো বলতে চাইছিলাম না। একদমই প্রথম প্রেম ক্রিকেট, এর কোনো দুবিধা নেই। মানে আমি ব্যাঙ্গালোরে যখন অফিস ফেরত অফিসের পাশ দিয়ে যেতাম, আর সেই রাস্তাটার নামও খুব ইন্টারেস্টিং ছিল, ম্যাকগ্রাথ রোড। ম্যাকগ্রাথ রোডে অফিস ছিল ক্রিকইনফো, আর সিম্ফনির অফিস ছিল। সিম্ফনি থেকে বেরিয়ে আমি ক্রিকইনফোর অফিসের পাশ দিয়ে প্রত্যেকদিন স্কুটার করে যেতাম। আমার একটা কালো অ্যাক্টিভা স্কুটার ছিল। আর ভাবতাম যে বস, এখানে তো কাজ করতেই হবে জীবনে, কোনো না কোনো দিন ESPN ক্রিকইনফোর কাজ করতেই হবে। তারপর কি হয়ে গেল, ফিল্ম ডিরেক্টর হয়ে গেলাম, এই সেই হ্যানা ত্যানা, লিরিসিস। তারপর এতদিনে গিয়ে আমার কিন্তু অ্যাকচুয়ালি এতদিনে গিয়ে মনে হচ্ছে যে জীবনে আমি একটা কিছু করছি। মানে IPL এ 2 বছর কমেন্ট্রি করলাম, এই একটু শারজা গেলাম IPL অকশন কভার করতে। আস্তে আস্তে আমার একটা ওই ক্রিকেট এক্সপার্ট, যাকে লোকজন অ্যাকচুয়ালি টাকা দিয়ে নিয়ে গিয়ে ক্রিকেট নিয়ে কথা বলায়, এইটা করাচ্ছে। মানে আমার এতদিনে আমার নিজের লাইফে আমার কিছু হলো, এইবার আই এম হ্যাপি। মানে এই আর ভোরবেলা ঘুম থেকে উঠে বর্ডার গাভাস্কার ট্রফি দেখতে দেখতে, তারপরে সেটার উপর একটা ক্যাপসুল রেকর্ড করা, এইটা নাও লাইফ বিগিনস, এইটা আমার মনে হয়। তাহলে তুমি আমাকে তোমার দেখা একটা টেস্ট 11 দাও। আমার দেখা টেস্ট, দেখাটা খুব ইম্পর্টেন্ট। দেখা, তোমার দেখা। আমার দেখা ওপেনিং আমি ডেফিনেটলি পাঠাবো ম্যাথিউ হেডেন আর বীরেন্দ্র সেহবাগ। আচ্ছা, এরা দুজন ওপেন করবেন, এবং বলাররা আগের দিন রাত্রে তাদের ঘুম হবে না, কারণ জানেন পরের দিনে একদিকে হেডেন, অন্যদিকে সেহবাগ। আচ্ছা, 1 ডাউনে আমি পাঠাবো ব্রায়ান চার্লস লারাকে। 2 ডাউনে আলাদা করে বলার কোনো বলে বলছি 2 ডাউনে ও বলেছে আচ্ছা, কোচ সচিন তেন্ডুলকার। 3 ডাউনে আমি পাঠাবো পন্টিংকে না দ্রাবিড়কে, কাকে পাঠানো উচিত বলে তো মনে হয়? ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি 3 ডাউনে পাঠাবো পন্টিংকে। আমি একটু অ্যাগ্রেসিভ একটা করি, ব্যাপারটা অ্যাগ্রেশনটাই ভালো টেস্ট ক্রিকেটের জন্য। তো এই হয়ে গেল আমার 5টা ব্যাটসম্যান। আচ্ছা, এইবার উইকেট কিপার হিসেবে অবভিয়াসলি আমি চাইবো কুমার সাঙ্গাকারা, গিলক্রিস্টকে নয়, কারণ ওপরটা বেশি আক্রমণাত্মক হয়ে গেছে। এবার যদি খুব তাড়াতাড়ি উইকেট করে ধরে খেলার ক্লাসিক্যালি সাঙ্গার টেস্ট রেকর্ডও বড়। সো এই গেল উইকেট কিপার শট। আচ্ছা, এইবার আমি অলরাউন্ডার হিসেবে তো আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার কিন্তু জাক কালিস। আচ্ছা, আমি জাক কালিসকে নেবো। এবার কালিস অত লো ডাউন নামবে কিনা সেটা আমরা মিটিং এ দেখে নেবো, কিন্তু আপাতত কালিস 5 ডাউনেই থাক। তাহলে এই হয়ে গেল 7 জন। এবার এর সাথে প্রয়োজনে কালিস বল করবে আর সেহবাগ স্পিন করবে, সচিন একটু হাত ঘোরাতে পারে, অসুবিধা নেই। কাজেই আমি 2টো পেসার 2টো স্পিনার নেব ফর দ্য বোলিং অ্যাটাক। পেসার নেব আমি ওয়াসিম আকরাম আর গ্লেন ম্যাকগ্রাথকে। আর না, আমি গ্লেন ম্যাকগ্রাথ জানি বিশাল রেকর্ডের, আমি ছোটবেলাটাকে খুব ভালোবাসি, তো আমি ওয়াসিম আকরাম আর অ্যালান ডোনাল্ডকে। আচ্ছা, নিলে ঠিক আছে। অ্যালান ডোনাল্ডের প্রতি আমার একটা অসম্ভব দুর্বলতা আছে, এই দুজনকে নেব। আর দুর্বলতার জায়গা থেকে আমি মুরলীকে না নিয়ে সাকলেন মুশতাককে নেব, কারণ ওর প্রতিও আমার একটা খুব বড় দুর্বলতা আছে। আমার মনে হয় ওরকম প্রবর্তক এবং অত সুন্দর একটা মানে কবিতার মতো লাগে আমার, এবং সব থেকে বড় কথা বিতর্কহীন অ্যাকশন। আর সবচেয়ে মানে যার খেলা দেখতে আমি টিকিট কেটে মাঠে যাব, শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন হলো ড্রামা। আমি আগের দিন একটা ক্লিপিং দেখছিলাম, মানে বলের শেষ বল, দিনের শেষ বলের আগে যে হিলিকে দেখে ওই যে ড্রামা, মানে মনে হচ্ছে চার্চিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর কোনো ডিসিশন নিচ্ছে।
এইভাবে ভাবছে না আমি এটা এই পড়ে, আর ব্যাটসম্যান পুরো মাইন্ড গেম, ব্যাটসম্যান কি না কি করবে, ব্যাটই অফার করলো না, ব্যাটই অফার করবে না। that drama is Shane Warne and পারফরমেন্স তো। কিছু বলার নেই। তুমি এত লেখো কম কেন? তুমি তো প্রাইমারিলি, আচ্ছা তোমার ছোটবেলায় লেখক হিসেবে নাম কেমন হয়েছিল এই যে দোলনা বা এই সময় থেকে? প্রচুর নাম ছিল লেখক হিসেবে, এবং ইনফ্যাক্ট মানে গদ্য পদ্য দুটোই। হ্যাঁ, কিন্তু প্রবলেম, গদ্যটা তো আমরা লিরিক্সের জন্য জানি আর গদ্যটা আমরা স্ক্রিপ্টের জন্য জানি। তো আমার যেটা মনে হয় যে মানে ইনফ্যাক্ট দেখ, মানে অনেক সময় আমাকে একটু সুরেরও ইনপুট দিতে হয়, এই জায়গা প্রফেশনটা এরকম বলে ভালো। কিছু খুব পপুলার গান আছে কিছু কিছু লাইনের সুর এসেনশিয়ালি আমার দেওয়া, কথা ততই বছর স্ক্রিপ্টেও সেই জিনিসটা চলে আসে। আমার মনে হয় যে আমি না ওই সিনেমা নিবেদিত প্রাণ হয়ে হতে চাই, যে আমি যাই করব সেটা ফাইনালি গিয়ে ইট শুড ফাইন্ড ইটস ম্যানিফেস্টেশন ইন সিনেমা। সিনেমায় চলচ্চিত্র তার পূর্ণ বিকাশ হবে, আলাদা করে সেটাকে পারসিউ করা বা সেটা হ্যাঁ করব যখন আত্মজীবনী লিখব, এবং সেইটা বাদে আত্মজীবনী বাদে আলাদা করে প্রবন্ধ লেখা বা রচনা, অনেক রিভিউ করা, সিনেমা রিভিউ করা, মানে এগুলো সত্যি এত অফার আছে প্রত্যেকবারে আমি ভেরি বোরিং, রিভিউজ ভেরি বোরিং। এবং আমার মাই পয়েন্ট ইজ যদি রিভিউ ইন্টারেস্টিংও হয় বা ইন্টারেস্টিং করেও করতে হয়, ইট ইজ নট এথিক্যাল অলসো, বিকজ বিং ইন দ্য সেম প্রফেশন, সো সেটা একটা। আর সেকেন্ড জিনিস হলো আমি আলাদা করে সেটাকে পারসিউ কখনো করতে চাই না। আমি ছোটখাটো যা টুকটাক পারি পুরোটাই যেন তার পূর্ণ বিকাশ বা তার ফাইনাল ডেস্টিনি যেন আমার বানানো সিনেমা হয়, আলটিমেটলি ওটাই আমার ভাষা। না, আমি আর আমাদের পাবলিশার, একজন কলেজ স্ট্রিটের পাবলিশার, তারা তোমাকে নিয়ে আলোচনা করছিলাম। তারা ভাবছিল এটা তুমি ভেবে দেখো কেমন হবে বই যদি এরকম হয়, ধরো 22শে শ্রাবণী বা হেমলক সোসাইটি বা তোমারই একটা স্ক্রিপ্ট, সেটার অল্টারনেট এন্ডিং তুমি আবার লিখছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা মন্দ না, কিন্তু অনুলিখন হলে লিখনের থেকে না, এটা হতে পারে। কিন্তু আমি না এখন ওইটাই মানে কি বলতো, এটা একটা আলাদা টাইম ইনভেস্টমেন্ট, হ্যাঁ টাইম ইনভেস্টমেন্ট, আলাদা একটা মেন্টাল স্পেস। সেই মেন্টাল স্পেস থেকে আমার মনটাজ বার করে দিতে হবে, ভিজুয়ালস বার করে দিতে হবে। সেখানে আমি আমার অ্যাক্টিভ যে যে প্রক্রিয়া সেইটার থেকে একটু দূরে সরে যাব, সেই জায়গা থেকে আমি অতটা। আর কাজের চাপও তো মনে হয় পাগলের মতন। এই তো আমার ধর সত্যি বলে আমাদের রিলিজ করবে জানুয়ারিতে রিঙ্কেল টুইঙ্কেলের শুটিং হবে, তারপর সেটা রিলিজ আছে। আচ্ছা লহ গৌরাঙ্গের নামে রিভাইভ হচ্ছে, সেটার শুটিং আছে মিড অফ দ্য ইয়ার। তারপরে আরো 2-3টে হেমলকের একটা সিকুয়েল লিখলাম, বুঝলি? কি বলছো? হেমলকের একটা সিকুয়েল লিখলাম। হেমলকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি অনেক মানুষের জীবনে, মানে ওটা ইটস মোর দ্যান আ ফিল্ম, ইটস মাচ মোর দ্যান। অনেক মানুষ অ্যাকচুয়ালি সুইসাইডের কথা ভেবে অনেক দূর এগিয়েও হেমলকের জায়গা থেকে বা হেমলকের দর্শন নিয়ে বা হেমলক দেখে প্ল্যান ক্যান্সেল করে আমাকে মেসেজও করেছে। আজও কয়েকদিন আগেই ফেসবুকে কথা হচ্ছে। সো হেমলকের একটা সিকুয়েল লিখলাম, ইটস ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট। ইটস ডেডিকেটেড টু আ পারসন হু ইজ অলসো ভেরি ক্লোজ টু মাই হার্ট। সো দেখা যাক, সেটা নিয়ে এখন কাজকর্ম করতে হবে। আর আরব সাগরের তীরে, আচ্ছা আরব সাগরের তীরে একটা হিন্দি ছবির কথা চলছে, সেটা নিয়ে ইনফ্যাক্ট এই নেক্সট উইকে বম্বে যাচ্ছি। সেটার কাজ নিয়ে ইনফ্যাক্ট একটা ছবি একটা সিরিজটা হওয়ার চান্সেস একটু কম, ছবিটা হওয়ার চান্সেস একটু বেশি, কারণ ওটা আমি বেশি পুশ করছি, মানে এটা করতে চাই। আর এমনি টুকটাক তো লেগেই আছে, বাংলায় চিন্তা ভাবনা সিরিজ সেই রোজই একটা করে আইডিয়া আছে। এই আগের দিন একটা আইডিয়া এলো, এই যে আমার অঞ্জন দা, নচিদা, এদের যে বিখ্যাত যে চরিত্র, তাদেরকে নিয়ে যদি একটা এরকম ওয়েব সিরিজ করা যায়। নীলাঞ্জনা, বেলা বোস, ফার্স্ট এপিসোড বেলা বোসকে নিয়ে একটা গল্প, বেলা বোসের গল্পটা বেসিক্যালি, সেকেন্ড এপিসোড নীলাঞ্জনার গল্পটা, থার্ড এপিসোড মালার গল্পটা, ফোর্থ এপিসোড অনির্বাণের গল্পটা, এরকম স্যামসনের গল্প, ইয়ের গল্প, আলাদিনের গল্প। হ্যাঁ, তো এরকম যদি একটা করা যায়, কারণ আগেন সঙ্গীতের মধ্যে দিয়ে গল্প বলা বা স্টোরি টেলিং, সেটা আমাকে খুব টানে।
So this I think is a very interesting structure. ওটা হতে পারে, করতে পারে। এত ভাবো মানে আমার মনে আছে চন্দ্রকোনাতে আমরা জুলফিকারের শুটিং করছি, সেদিন রাত্রে পার্টি হয়েছে এবং তোমার মতন টিটোটালেরও আমাদের সাথে থেকেছে পুরোটাই। রাত্রে বলছো আমাকে ফিরে গিয়ে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। জুলফিকার তো তার মানে সেই সময় উমা বা এক যে ছিল কিছু একটা হবে। এখন তোমার মনে হয় না যে এই যে তুমি কম দিনে ছবি বানিয়েছো, এটা আজকে তোমার কাছে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেছে? তোমার কাছ থেকে লোকে এটা আরো কমে চাইবে এরপর? না, এটা তো আমি যেই সময় দাঁড়িয়ে এটা হ্যাঁ বলেছিলাম, সেই সময় ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু আনফর্চুনেটলি ইন্ডাস্ট্রির অবস্থা যখন খুব ভালো হয়ে গেল, তখনও সেই আবদারটাই লোকে করতে থাকলো। তখন আর ইপিরা এসে বললো না যে এখন ইন্ডাস্ট্রির অবস্থা তো ভালো, এবার ভালো খারাপের মানে কি, মানে হচ্ছে যে দেখ প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সংখ্যার ছবি হিট করে, ঠিক আছে, আগেও করতো এখনো করে। প্রশ্ন হচ্ছে যে হিট যে রেভিনিউটা হিট করছে সেই রেভিনিউটা কম। তো 10 কোটি ক্রস করে গেছে, মাঝে মধ্যেই যাচ্ছে, লাস্ট আমরা 2022 থেকেই দেখছি। তো এই 6 থেকে 10 কোটির মধ্যে যে ব্যবসাগুলো যে ছবিগুলো করছে, হ্যাঁ, তো সেখান থেকে আমরা এইটুকু বলতে পারি যে মানে ইন্ডাস্ট্রি হেলথ কিন্তু ওই সেই সময় যে অবস্থায় আমরা 12 দিন 10 দিনে করতাম, সেই অবস্থা কিন্তু এখন নেই। হ্যাঁ, মানে বিঞ্চিদা দরকার নেই, বিঞ্চিদা 12 দিনে করা, দ্বিতীয় পুরুষ 14 দিনে করা। তো এবার মাই পয়েন্ট ইজ, এবার কিন্তু সেখানে প্রযোজকদের সেই লোকটা সংবরণ করে তাদের প্রফিট শেয়ারটাকে একটু স্কুইজ করে আমাদের একটা হিউম্যান কন্ডিশন দিতে হবে যে আমরা, কারণ এইগুলোর জন্য কি হয় 20 ঘন্টা 22 ঘন্টা করে শুট হয়, এবং আনফর্চুনেটলি যখন 20 ঘন্টা 22 ঘন্টা শুট হয় তখন ছবিটা প্রযোজকের থাকে না, তখন ছবিটা পরিচালকের হয়। সৃজিতদার দশমে আমায় 20 ঘন্টা শুট করতে হয়েছে বাবু, ওটা সৃজিতদার দশম নয়, ওটা এসবিএফ এর দশম, ওটা এসবিএফ এর ইপির ধার্য করা টাইমের দশম। আমার চেয়ে খুশি কে হবে যদি 24 দিন বা 30 দিন ধরে শুট হয়, আরাম করে ভালো। আমরা তো দুপুরে প্যাক আপ করেছি, সত্যি বলে সত্যি কিছু নেই। আমি তো সবসময় গিভ সেভ টাইম যখনই আমরা পেরেছি, কিন্তু সেই জিনিসটা বুঝতে হবে, সেই সেন্সিটিভিটিটা দরকার, এবং সেখানে ডিরেক্টরদেরও দে হ্যাভ টু পুট দেয়ার ফুট ডাউন যে না এইটা করা সম্ভব। তোমার এই ডিরেক্টরদের এই যে পুটিং দ্য ফুট ডাউন, এতে কি মনে হয় তুমি কিছু কিছু যুদ্ধে এখন বা কিছু কিছু লড়াইতে তুমি একা? ধরো তুমি বলছো যে আমার একটা এইটুকুনি জিনিস চাই, এইটুকুনি অ্যামিনিটি চাই, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই লড়াইগুলো অ্যাকচুয়ালি জানিস তো টেকনিক্যালি সবসময় একাই শুরু হয়, কারণ এটা হিস্টোরিক্যালি হয়ে আসেনি। তো আমি যখন প্রথম ব্যোমকেশের ঝামেলার পর আমি বললাম যে আমরা 48 ডিগ্রিতে শুট করছি, আই ডিমান্ড দ্য মেকআপ ভ্যান, যে দুটো সিন বা দুটো শটের মাঝখানে আমি গাছতলায় বসবো না, আর্টিস্টদের মতো আমাকে একটা মেকআপ ব্যান দিতে হবে, আমার ডিওপি কে একটা মেকআপ ব্যান দিতে হবে, আমার এডিদের আমার এইচওডিদের একটা মেকআপ ব্যান দিতে হবে, আমরা সবাই মিলে একটা মেকআপ ব্যান শেয়ার করে নেবো, কিন্তু একটা দিতে হবে। এই চাওয়াটা এখন ইজ বিকাম রুল, মানে রুল মানে আনসেড রুল, এটা নিয়ে আর কেউ এখন তর্কও করে না। কিন্তু যখন চেয়েছিলাম তখন আমার সাথে আমার ইপি তর্ক করেছে, সে বলেছিল क्या जरूरत है, क्या दरकार है, हम तो देते नहीं है। আমি বললাম যে देना शुरू करो फिर, देते नहीं का क्या मतलब है, सबका प्रोग्रेस हो रहा है, आप मतलब ग्राउंड फ्लोर से 18 फ्लोर पर माले पे चले गए, अभी इक्विपमेंट्स बेहतर हो गए, अभी ड्रोन 1 2 3 4 आ गया है, फैंटम 1 में तो शूट नहीं करते, फैंटम 4 में करते हैं ना। तो इक्विपमेंट वाइज इंफ्रास्ट्रक्चर वाइज सबका साथ सबका विकास हो रहा है, राइट, तो हमारा क्यों नहीं हो। তো তখন ইপি বুঝতে পারলো যে এই স্টেটাস কো দিয়ে আর হবে না, ব্যাপারটা there has to be a change। আর তারপর থেকে এখন শুনছি this is become a norm that you have to give some kind of a মানে কমফর্ট, বেসিক কমফর্ট, মানে একটা নিজস্ব টয়লেট, এটা নিজস্ব টয়লেট। এবং অনেক সময় আমাদের এডিটর ম্যাক্সিমাম মহিলা হয়, তাদের জন্য তারা বারবার গিয়ে একটা অ্যাক্টরের মেকআপ রুমে আচ্ছা তোমার টয়লেটটা একটু ইউজ করবো, ইটস কোয়াইট হিউমিলিয়েটিং না একদম, ইটস নট অ্যাবসলিউটলি ওয়ান্টেড। তোমার নিজের কোন সিনেমাটা নিয়ে মনে হয় যে এটা আরেকটু লোক দেখলে পারতো, কিন্তু
এক্স ইকুয়াল টু প্রেম নাকি? 110% এক্স ইকুয়াল টু প্রেম। মানে আমি বলছি এক্স ইকুয়াল টু প্রেমে, কারণ নির্বাক আলটিমেটলি একটা স্ট্যাটাস পেয়েছে, হয়তো এক্সও পাবে উইথ টাইম। এক্সও পাবে, এক্স অলরেডি ইনফ্যাক্ট হইচইতে এক্স যখন এসেছিল এক্স কিন্তু ডিড ভেরি ওয়েল, কিন্তু নির্বাকের মতো এখনো কাল্ট হয়ে যায়নি। আর এক্স আমার মনে হয়েছিল যে এই যে লোকে বড় বড় মানে জ্ঞান দেয়, আপনারা তো স্টার ছাড়া করেন না, স্টার ছাড়া না করলে বা আপনাদের পছন্দ মতো থ্রিলার বা ফেলুদা বা ব্যোমকেশ বা পারিবারিক ছবি, হ্যাঁ ফ্যামিলি ড্রামা না হলে আপনারা যান সায়েন্স ফিকশন প্রেমের গল্প দেখতে যান নতুন মুখদের নিয়ে, যান না তো। ডিসপাইট হ্যাভিং সুপার হিট মিউজিক, মানে সুপার ডুপার হিট মিউজিক। তোমার কি মনে হয় শ্রুতি আর আমাদের অনিন্দ ওদের যে কথাবার্তার যে পড়াশোনাটা সেটা অনেকের নেই, এটা হতে পারে? আমার একটা জিনিস মনে হয় হয়তো এক্সিকিউটিভ প্রেমের মধ্যে যে ওদের কথা বলার, ওদের কথাটা এই সুরে বাঁধা, কিন্তু বাঁধা ভাষাটার মধ্যে অনেকটা জাগলারি আছে এবং সেইটা হয়তো এলিমিনেট করে দিতে পারে, কিন্তু তার মানে কি বুদ্ধিদীপ্ত মানুষরা প্রেম করবে না? আর হিউম্যান স্টোরিটা তো সবার এক, হিউম্যান স্টোরিটা তো সব ভুলে যাওয়ার, প্রেমে কষ্ট পাওয়া, এগুলো তো সবার এক। আমি একজন লাতখোর, আমার এই ডায়লগটা কোন বাঙালির জীবনে নেই যখন অর্জুন বলছে। তো এবার দ্য থিং ইজ, এইটা আমাকে খুব এক্সিকিউটিভ প্রেম রিয়েলি মানে আই ওয়াজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। মানে দেখ ইভেনচুয়ালি আই এম ভেরি প্রাউড অফ দ্য ফিল্ম। It is not because যে ছবিটা চলেনি বলে I love the film any less or it's less close to my heart, কিন্তু আমার মনে হয় যে it deserved much better in terms of box office. না মানে আমরা যখন যদি পরীক্ষার থেকে মুখ ফিরিয়ে নিই তারপর শাহরুখ খান কেন কভিয়া কভি না করছে জিজ্ঞাসা করি, তাহলে তো এটা একটা দ্বিচারিতা আমাদের তরফ। তাহলে তুমি ক্রিকেট নিয়ে এই যে তোমার উন্মাদনা এবং ক্রিকেট কমেন্ট্রি তুমি করছো, আমরা কি তোমাকে এরপর আরেকজন আমাদের বাংলা থেকে আসা একজন, আমি অন্য নাম নিতে চাই না, তাও বলবো একজন কমনার তুমি নও কিন্তু ক্রিকেটের পার্লেন্সে কমনার, যে মানুষের ভাষা হয়ে উঠতে পারে হর্ষ ভোগলের মতন পরবর্তীকালে? এটা হলে তো আমি অসম্ভব হর্ষিত হব যদি ইভেন্চুয়ালি হয়। আমার জিও এবং স্টার দুজনের সাথেই কথা হয়েছে, দে আর ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ার্কলোড। দুটো ছবি কম করব, ক্রিকেট এই যে সানির সাথে লাঞ্চ করা, এই যে সানির সাথে লাঞ্চ করা, এই যে বিজিটিতে আমার যাওয়ার কথা আছে, আমি এখনো ডেট কনফার্ম করতে পারছি না কারণ ফেলুদার প্রমোশন আছে। বিজিটিতে আমার যাওয়ার কথা আছে, আমার কার সঙ্গে প্রোগ্রাম করার কথা আছে, জেসন গিলেসপি, ঠিক আছে? আমি আর জেসন গিলেসপি আমাদের বিজিটিতে একসাথে শারজায় বসে একটা প্রত্যেক দিনের একটা আধ ঘন্টার ক্যাপসুল তৈরি করা কথা হয়েছে ANI এর জন্য বা নানান চ্যানেলের জন্য, যে ক্রিকেট প্রেডিক্টর হয়ে। এবার এইটাই তো স্বপ্ন, সেই গিলেসপি যে বল করতে করতে ওটার হাত দুটো এরকম করে জিব্বার করে এরকম করেছিল লক্ষ্মণকে, এবার সেই গিলেসপি যার একটা 200 আছে টেস্ট। আমি তোমাকে যখন দেখি তুমিও তো গিলেসপির মতন পনিটেল, হ্যাঁ, তো সেসব এলে কাজ এমনিতেই কমে যাবে, তখন একটু দেশ বিদেশ ঘুরে বেড়াবো। ইনফ্যাক্ট আমার অ্যালফাবেটও তো হয়ে যাবে, আমার আর বাকি আছে IWQRA। তো এবার এলে লহ গৌরাঙ্গ, কিউতে একটা নাম আছে রেজিস্টার করা, আইতে ইতি বাবা বলে একটা ছবি আছে, আর ডাব্লিউ তো উইঙ্কেল টুইঙ্কেল হচ্ছে। সো মনে হয় আর বছর দুয়েকের মধ্যে অ্যালফাবেটও শেষ হয়ে যাবে, আমার আমার ঝাড়া হাত পা ধরবে ঝোলাবো চললো বলা। তাহলে তুমি দিল্লি ইউনিভার্সিটি মানে JNU না সারা বিশ্বে কমেন্ট্রি না কি জঙ্গল, কোনটা মনে হচ্ছে প্রবাবল? বেস হবে JNU, সারা বিশ্বে ঘুরে বেড়ানো ক্রিকেটের কাজে, এমনি ট্রাভেলিং, আর জঙ্গলে একটা ফার্ম হাউস থাকলো, সেখানে মাঝে মধ্যে এসে সুনীল গাভাস্কারের সাথে ওই বাঘেদের সঙ্গে একটু এই বাঘেদের দেখা করি। এই প্রশ্নটা আমার করতে দেরি হলো, কিন্তু আমি সরি। তোমার মিউজিক ডিরেক্টর বাছাটা বুঝলাম, কিন্তু যে মানুষ নিজে গান লেখে, বন্ধু ডিরেক্টররা বললে তাদের ছবিতে গিয়ে গান লিখে দেয়,
সে লিরিসিস্ট বাছে কি করে? সেই জিনিসটা এভাবে বাছে যে তার মনে হয় যে প্রথমত আমি নতুনদের সাথে কাজ করতে খুব ভালোবাসি, এবং সেটা নতুন লিরিসিস্ট হোক, নতুন মিউজিক ডিরেক্টর হোক। এই রিঙ্কেল টুইঙ্কেলেই ডেবিউ হচ্ছে তমালিকা, ফিল্ম ডেবিউ হচ্ছে। হ্যাঁ, আমাদের তো দুর্গ রহস্যতে তমালিকা দুর্দান্ত। তমালিকার ফিল্ম ডেবিউ হচ্ছে রিঙ্কেল টুইঙ্কেলে। হ্যাঁ, এই টেক্কায় রাপুর্ণা বলে একজন, ওর সিঙ্গিং ডেবিউ হলো। বারিশের ডেবিউ হলো ইয়েতে, এক্স ইকুয়াল টু প্রেম, এন্ড হোয়াট আ ডেবিউ, ভালোবাসা। তো আমি বলছি যে আমি সবসময় নতুন লোকজনদের সাথে কাজ করতে ভালোবাসি, তাদের সঙ্গে কাজ করে শিখতে ভালোবাসি, এবং সেটা করি, এবং করে যেখানে আমার মনে হয় যেখানে একটু অভিজ্ঞতার দরকার সেখানে আই টার্ন টু শ্রীজাত বা আইডি বা অনুপম, বা যেখানে আমার মনে হয় যে এখানে আমি ব্যাপারটা বোঝাতে পারছি না যে আমি এক্স্যাক্টলি কি চাই, তখন আমি কলমটা তুলি। যেমন এই বদল হয়ে এসো গানটা আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আমি তুমি এমনি এমনি এসোর অন্য একটা পলিটিক্যাল ভার্সন চাই। আমরা যেরকম চুমনদা বিদ্রোহ আর চুমুর দিব্যি পড়ে বড় হয়েছি, তুমি এমনি এমনি এসোটা হলো চুমু, তোমার বিদ্রোহটা দরকার। তো সেখানে তুমি বদল হয়ে এসোটা আমায় লিখতে হয়েছে। সো যখন আমি একটা পর্যটকের পর আমার ব্রিফ দিয়ে কোনো কাজ হয় না, বা তারা ঠিক গ্রাস করতে পারে না, বা যেটা দেন সেটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড হই না, তখন আমি নিজে যাকগে, প্রচুর কথা হলো। থ্যাঙ্কস আ লট এতটা সময় দেওয়ার জন্য, খুব মজা লাগলো, খুব মজা লাগলো। অসম্ভব প্রিয় একজন প্রথমত মানুষ, তারপর অভিনেতা এবং লেখক, এবং अगेन তুইও, মানে আমিও অবাক হয়ে তোকে দেখি এবং তোকে দেখে ইন্সপায়ার্ড হই। ও আমার জিজ্ঞেস করছে যে আমি এতগুলো কাজ কি করে একসাথে করি, ও নিজে কতগুলো যে কাজ একসাথে এবং অসম্ভব নৈপুণ্যের সঙ্গে করে। কিপ ইন্সপায়ারিং আস। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। সহজ কথায় সৃজিত দা আর সহজ কথার এই গেঞ্জি বংমেড। সহজ কথাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সৃজিত দার এই এপিসোডটা তো জমে গেছে, আমাদের তো মনে হচ্ছে খুব ভালো, আপনাদেরও ভালো লাগবে আশা করছি।